শূন্যতা ছুঁয়ে পূর্ণতা। পর্ব ২। রুকাইয়া রোশনি। মাম্মা ইয়েস বাডি। আরজু ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই উত্তর দিল। সাংহাইয়ের অভিজাত্য ২০ তলা বিল্ডিংয়ে বিশাল কাচের জানালা দিয়ে বিকেলের রোদ এসে ওর চোখে মুখে পড়ছে। চশমার আড়ালে সেই বিষণ্ণ চোখ দুটো এখন তীক্ষ্ণ আর আত্মবিশ্বাসী। ইউ আর 24, এম আই রাইট? আরজু এবার ভ্রু কুঁচকে দুহাত ভাঁজ করে ঘুরে বসল। সামনে দাঁড়িয়ে থাকা ঠিক ওরই মিনি প্যাকের দিকে তাকিয়ে বলল, ইয়া বাট হোয়াই? সো হোয়াই ইউ স্টিল সো ফিট অ্যান্ড হট? আরজু ছেলের এহেন কথা শুনে চোখ বড় বড় করে অবিশ্বাস্যের কণ্ঠে বলল, তুমি এসব ওয়ার্ড কার থেকে শিখছো বাডি? পাপাই শিখিয়েছে। আরজু বাচ্চাটার পাশে বসে থাকা পুরুষের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চিৎকার করে বলল, ইউ ব্লাডি ইডিয়ট! জিমিন, আই উইল কিল ইউ! আমার ছেলেকে আজে বাজে শেখাস তোরে তো? আল্লাহ মিরি বাঁচারে, এই ডাইনি আমাকে মেরে ফেলবে! বলেই বাচ্চা ছেলেটার হাত ধরে দৌড় দিতে দিতে বলল, বাডি বয় পালাও! বাচ্চা ছেলেটা হাসল তাদের কাজে। জিমিন নামক পুরুষ পুরো কেবিনের এপাশ ওপাশ দৌড়াচ্ছে, পিছনে আরজু একের পর এক ফাইল ছুঁড়ে চলেছে। তখনই একটা চিৎকারে দুজন থমকে দাঁড়াল। স্টপ ইট গাইস, এসব কি হচ্ছে? জিমি, তুই পাগল হয়ে গেছিস? আরজু থেমে নিজে চেয়ারে বসে চশমাটা ঠিক করে গম্ভীর গলায় বলল, আমার দোষ নেই। এই জিমিনের বাচ্চাই হৃদকে আজে বাজে শিখাচ্ছে প্রতিদিন। তখনই বাচ্চা ছেলেটা গম্ভীর মুখে প্রতিবাদ করে বলল, না, পাপাই আমাকে বাজে কিছু শেখায়নি মিরি মম। সময় বহমান, আর এই বহমান সময়ের স্রোতের সঙ্গে চলে মানিয়ে নিতে পারলেই সময় মানুষকে সফলতা উপহার দেয়। ঠিক সেইভাবেই আজ আরজু একজন সাকসেসফুল বিজনেস ওমেন। ৫ বছর আগে যে মেয়েটা পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করেও আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, আজ সে চায়নার পরিচিত মুখ। এডিআর এনিমে স্টুডিওর ওনার এবং একজন সফল অ্যানিমেটর। পৃথিবীর শীর্ষ অ্যানিমে স্টুডিওর 10টা লিস্টের মাঝে তৃতীয় অবস্থানে আজ তার কোম্পানি। একজন সফল নারীই নয়, সে একজন আদর্শ মা। আয়ান বিন রিদ, আরজুর বেঁচে থাকার একমাত্র সম্বল। তার ছেলে রিদ, রিদ যেন তারই মিনি ভার্সন। রিদকে দেখলে কেউ বলতে পারবে না এক দেখায় যে সে ছেলে। হুবহু আরজুর মতো হওয়ায় তাকে দেখতে একদম মেয়েদের মতো লাগে। মিরি ডিসুজা আরজুর পি এ এবং একজন সফল আর্টিস্ট। মেয়েটা প্রথম থেকেই আরজুর সঙ্গ দিয়ে আসছে। জিমিন এনবিন একজন সফল গেম ডিজাইনার এবং আরজুর পার্টনার। আরজু জীবনে কিছু পাক আর না পাক বন্ধুগুলো সব খাঁটি পেয়েছে। আরজু রিদ আর জিমিনের দুষ্টুমি থামিয়ে দিয়ে মিরির দিকে তাকালো। ওর দৃষ্টি এখন তীক্ষ্ণ, কপালে সূক্ষ্ম ভাঁজ দৃশ্যমান। ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তটিনী কোথায়? এত দেরি লাগছে কেন ওর? মিরি ট্যাবটা হাতে নিয়ে একটু ইতস্তত করে বলল, তটিনী তো মাত্র এয়ারপোর্টে ল্যান্ড করছে। আজকেই ও মিশর থেকে ফিরল ইয়ার, একটু তো টাইম দিবি ওকে। আরজু চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তটিনী এখন একজন ইনফ্লুয়েন্সার এবং এডিআর স্টুডিওর ব্র্যান্ড অ্যাম্বাসাডরও। তটিনীর ছোট থেকেই ইচ্ছে ছিল পুরো বিশ্ব ঘুরে দেখবে। সেই ইচ্ছে পূরণের উদ্দেশ্যেই আজ সে এই পেশা বেছে নিয়েছে। এত কিছুর মাঝেও তাদের বন্ধুত্বের কোনো পরিবর্তন হয়নি। আজও তটিনী আরজুর জন্য নিজের জান দিতেও দ্বিধা করে না। মিরি রহস্যময় হাসি দিয়ে আরজুর টেবিলের সামনে এসে দাঁড়াল। দিল, তোর জন্য একটা দারুণ নিউজ আছে। গ্লোবাল এনিমে স্টুডিও র্যাঙ্কিংয়ে আমরা এবছর দ্বিতীয় স্থান অধিকার করেছি। জাস্ট এক ধাপের জন্য আমরা টপে নেই। সে পুরো সাংহাইয়ের বিজনেস টাইকুনরা সেখানে উপস্থিত থাকবেন। আরজুর চোখের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। এটা প্রতিবারই হয় তৃতীয় না হয় দ্বিতীয়, কিন্তু একটা স্টুডিও কোনো না কোনোভাবে উপরে থাকেই সবার উপর।
বিগত 3 বছর ধরে আরজু প্রচেষ্টা করে চলেছে টপ 1-এর জন্য, কিন্তু ওই একটা স্টুডিও টি স্টুডিওকে কোনোভাবেই মাতো দিতে পারছে না। আরজু চশমাটা টেবিলের ওপর রেখে হৃদকে দেখল। হৃদ ওর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। জিমিন পাশ থেকে বলে উঠল, কিরে দিল, দ্বিতীয় মানে তো বিশাল ব্যাপার, আজকে তো সেলিব্রেশন মাস্ট। জিমিনের কথায় আরজু শান্ত শীতল চোখে তাকাল। চেয়ারে হেলান দিয়ে ডায়েরির পাতায় পেন দিয়ে একটা টোকা দিয়ে বলল, সেলিব্রেশন হবে জিমিন, তবে সেটা টপ 1 হওয়ার পর। কে টি স্টুডিও? টি স্টুডিও? গত 3 বছর ধরে এই একটা নাম আমার আর নাম্বার 1 পজিশনের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। ওদের ফাউন্ডার কে, সেটা আজও রহস্য। কিন্তু এবছর আমি কোনো ফাঁক রাখতে চাই না। মিরি ফাইলটা বন্ধ করে আরজুর কাছে এসে নিচু গলায় বলল, আজ বিকেলের ফাংশনে কিন্তু টি স্টুডিওর প্রতিনিধিরাও থাকবেন। হয়তো আজই প্রথম সেই রহস্যময় মালিকের দেখা মিলবে। আমি শুনেছি সে একজন ওয়ার্ল্ড ফেমাস প্রোগ্রামার ফার্স্ট অ্যাওয়ার্ড পাই কেমনে গেম খেলে নাকি বিজনেস দেখে হোয়াট দ্য হ্যাক। তাদের কথার মাঝেই দরজা খুলে যায়। এক 25 বছর বয়সী নারীর প্রবেশে সবার দৃষ্টি আকর্ষণ করে। ছোট করে ছাটা চুল, পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট আর হাতের তালুর পাশে সেই রহস্যময় সাপের ট্যাটু, সব মিলিয়ে মেয়েটাকে কোনো মুভির অ্যাকশন হিরোইন মনে হচ্ছে। মেয়েটা আর কেউ নয়, আরজুর প্রাণের সখী। মিশর থেকে সরাসরি অফিসে আসায় ওর চোখে মুখে ক্লান্তির বদলে এক অদ্ভুত দীপ্তি। হৃদ তটিনীকে দেখামাত্রই চিৎকার করে উঠল, মিমি। জিমিনের হাত ছাড়িয়ে হৃদ এক ছুটে গিয়ে তটিনীকে ঝাপটে ধরল। তটিনী হাঁটু গ্যাড়ে বসে হৃদকে পরম আবেশে জড়িয়ে ধরল। ওর চুলে মুখ গুজে একটা লম্বা শ্বাস নিয়ে মুচকি হেসে হৃদের গাল টিপে দিয়ে আদুরে গলায় বলল, বিগ বয় আমার, এত লম্বা হয়ে গেছিস কেন রে? আর কয়েকদিন পর তো তুই মিমির থেকেও লম্বা হয়ে যাবি। হৃদ দাঁত বের করে হাসল, আমি তো মাম্মার মতো স্ট্রং হব মিমি। তটিনী হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে আরজুর দিকে তাকাল। আরজুর গম্ভীর মুখেও হালকা হাসির রেখা ফুটে উঠল। তটিনী এগিয়ে এসে আরজুর টেবিলের ওপর একটা নীল রঙের পাথরের কিরিং রেখে বলল, এটা নীল নদের ধার থেকে তোর জন্য আনলাম দিল। আর সরি রে, ফ্লাইটটা একটু ডিলে ছিল বলে লেট হয়ে গেল। কিন্তু মিরির কাছে নিউজটা শুনলাম, সেকেন্ড হয়েছিস তোরা। কংগ্রাচুলেশনস মাই লেডি। আরজু কিরিংটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে তটিনীর দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ তটি, কিন্তু সেকেন্ড হয়ে আমি খুশি নই, তুই তো জানিস। টি স্টুডিওকে না হারানো পর্যন্ত আমার শান্তি নেই। তটিনী একটা সোফায় গা এলিয়ে দিয়ে বলল, আজ বিকেলের ফাংশনে টি স্টুডিওর রহস্য উন্মোচন হবেই। আমি অলরেডি ইনফরমেশন বের করার চেষ্টা করছি। এখন চল, আগে নিজেকে তৈরি কর। আজ তো তোকে আর হৃদকে দেখে পুরো সাংহাইয়ের চোখ ছানাবড়া হয়ে যাবে। জিমিন পাশ থেকে ফোড়ন কাটল, আর আমি কি অদৃশ্য থাকব নাকি? তটিনী জিমিনের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, তুই তো আমার হৃদের বডিগার্ড হিসেবে যাবি জিমিন। আরজু আরশলানের পাশে দাঁড়ানোর মতো গ্ল্যামার কি তোর আছে? পুরো কেবিনে হাসির রোল পড়ে গেল। তখনই হৃদ চিৎকার করে বলল, চুপ করো তোমরা। মাম্মা, আমার তোমার কাছে কিছু চাই। আরজু ছেলের কঠোর দৃষ্টি দেখে ভ্রু কুঁচকে বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণ করল। ছেলেটা বেশ জেদি এবং কঠোর মনের হয়েছে। কি চাই তোমার বাবা? ড্যাড চাই আমার। আরজু চমকে উঠল। মুহূর্তেই পুরো কেবিনের হাসিতামাশা উধাও হয়ে গেল। পিনপতন নিস্তব্ধতা নেমে এল চারদিকে। জিমিন আর মিরি একে অপরের দিকে তাকাচ্ছে, তটিনীর মুখের হাসিটা মাঝপথেই জমে গেছে। আরজু পাথরের মতো বসে আছে নিজের চেয়ারে, নেজির জাওয়াদের সেই পৈশাচিক চেহারাটা চোখের সামনে ভেসে উঠতেই ওর ঘৃণা আরও গাঢ় হল।
যে মানুষটা নিজের রক্তকে, যা রোজ অপবাদ দিয়ে নর্দমায় ছুড়ে দিয়েছিল, আজ সেই রক্তের দাবি মেটাবে ও কি দিয়ে? তটিনী পরিস্থিতি সামলাতে এগিয়ে এল। হৃদকে কোলে তুলে নিয়ে বলল, আরে বাডি, ড্যাড দিয়ে কি করবে তুমি? তোমার পাপাই আছে না, সে তো তোমাকে অনেক ভালোবাসে। হৃদ তটিনীর কোল থেকে নামার চেষ্টা করে জেদি গলায় বলল, মিমি, তুমি চুপ করো, আমি মাম্মার কাছে আনসার চাই। আরজু উঠে দাঁড়িয়ে হৃদের সামনে এসে হাঁটু গেড়ে বসল। ওর দুহাত দিয়ে হৃদের মুখটা আজালাই নিয়ে গম্ভীর গলায় বলল, বেবি বয়, ইউ নো না আই এম ইউর মমো এন্ড ড্যাড থু। ইয়া আই নো, মাম্মা, বাট আই ওয়ান্ট মেল ড্যাড। হোয়াট ইউ মিন বাই মেল ড্যাড? আই মিন, আমি চাই তুমি বিয়ে করো, যেমন সব বাচ্চাদের মমদের হাজবেন্ড থাকে তোমারও হবে, আর সেই তো আমার ড্যাড হবে। ইউ আর সো বিউটিফুল মাই মাম্মা, সো হোয়াই ইউ হ্যাভ নো হাজবেন্ড। হৃদের এই কথাগুলো যেন তপ্ত সীসার মতো আরজুর কর্ণকুহরে প্রবেশ করল। জিমিন আর মিরি বিস্ময়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তটিনী শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। ও জানে আরজু বিয়ে বা কোনো পুরুষের সান্নিধ্যকে এখন বিষের মতো ঘৃণা করে। নেজির জাওয়াদ তাকে ভালোবাসার যে বিষ খাইয়েছিল, তার নীল দংশন আরজু আজও বয়ে বেড়াচ্ছে। আজ পর্যন্ত কোনো পুরুষকে সে বিশ্বাস করতে পারেনি জিমিন ব্যতীত। আরজু হৃদের দুপাশে হাত রেখে স্থির দৃষ্টিতে ওর চোখের দিকে তাকাল। হৃদের এই জেদটা ঠিক আরজুর মতোই, যা একবার ধরবে, তার শেষ না দেখে ছাড়বে না। আরজু শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, সো, হৃদ মনে করে তার মাম্মার একজন হাজবেন্ড থাকা দরকার, রাইট? ইয়েস মাম্মা। হৃদ আত্মবিশ্বাসের সাথে মাথা নাড়ল। আরজু উঠে দাঁড়িয়ে হৃদের কপালে একটা চুমু খেয়ে হালকা হাসল। এই হাসিতে নেই কোনো আনন্দ, আছে শুধু একরাশ অবজ্ঞা। তটিনীর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তটি, তোর বিগ বয় তো অনেক বড় বড় কথা শিখে গেছে। হৃদ, ড্যাড পাওয়া এত সহজ না বাবা। আর তোমার মাম্মাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা এই দুনিয়ার কোনো হাজবেন্ড এর নেই। আপাতত এই ফ্যান্টাসি বন্ধ করো। জিমিন, ওকে নিয়ে যা। জিমিন পরিস্থিতি হালকা করতে হৃদকে কাঁধে তুলে নিল। চল বাডি, পরে আমরা দুজনে মিলে মাম্মার জন্য একটা সুপারহিরো ড্যাড খুঁজব। আপাতত চল, আইসক্রিম খাই। কিন্তু হৃদও তার মায়ের মতোই জেদি, জিমিনকে ধাক্কা দিয়ে কাঁধে থেকে নেমে চিৎকার করে বলল, না, না, আমি চাই মাম্মার বিয়ে দেখতে। তটিনী ঝড়ের আভাস পেয়ে তড়িঘড়ি করে কথা ঘোরানোর উদ্দেশ্য বলে উঠল, দিল, আজ না বাইক প্লাস কার রেস আছে, চল ওখানে যায়। আগের সপ্তাহে তুই হৃদ কথা দিয়েছিলি। তটিনীর কথায় হৃদ একটু থামল। চোখের জল মুছে মায়ের দিকে একবার তাকাল। আরজু জানালার দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। সাংহাইয়ের এই রেসিং সার্কিটে আরজু বিন দিল এক রহস্যময়ী নাম। আরজু তার কথার প্রত্যুত্তরে শীতল গলায় বলল, মিরি, তুই ফাংশনের সব অ্যারেঞ্জমেন্ট কর। তটি, তুই হৃদকে নিয়ে রেসিং ট্র্যাকে যা। আমি আধ ঘন্টা পর আসছি। হৃদ এবার একটু শান্ত হল। বাইক রেস ওর খুব পছন্দ। তটিনী হৃদের হাত ধরে জিমিনকে সাথে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় আরজুকে একবার দেখে গেল। ও জানে আরজুর ভেতরে এখন কি চলছে। রুমে একা দাঁড়িয়ে আরজু নিজের হাতের তালুর দিকে তাকাল। যে হাতটা নেজির একদিন শক্ত করে ধরেছিল, আজ সেই হাত এসে বিজয়ের পতাকা ওড়াচ্ছে। কিন্তু হৃদয়ের কোণে হৃদের সেই মেল ড্যাড পাওয়ার দাবিটা কাটার মতো বিধে আছে। আরজু বিড়বিড় করে বলল, বিয়ে? ভালোবাসা? যে শব্দগুলো আমার জীবনটাকে ছাই করে দিয়েছিল, সেই পথে আমি আমার সন্তানকেও হাঁটতে দেব না। নেজির জাওয়াদ, তুমি আমাকে ঘৃণা করতে শিখিয়েছ, আজ সেই ঘৃণাই আমার একমাত্র শক্তি। দিল, হৃদ কিন্তু ভুল কিছু বলেনি। তুই কতদিন এভাবে একা থাকবি? নিজের ভেতর যে দেয়াল তুলেছিস,
সেটা কোনোদিন কাউকে ভাঙতে দিবি না? মিরির কথা শুনে আরজু জানালার দিকে ফিরে তাকালো। সাংহাইয়ের আকাশটা আজ বড্ড ফ্যাকাশে। সে নিচু স্বরে কিন্তু দৃঢ়ভাবে বলল, দেয়াল তোলা ছাড়া বাঁচার আর কোনো পথ ওরা আমাকে রাখেনি তোটি। হৃদ ছোট, ও আবেগে বলছে। কিন্তু আমি জানি, আগুনের পাশে দ্বিতীয়বার হাত নিয়ে যাওয়া মানেই পুড়ে যাওয়া। আমি আর পুড়তে চাই না। এবার তারা পুড়বে, একদম কয়লা হয়ে যাবে পুড়ে পুড়ে, যারা আমাকে পুড়িয়ে ক্ষত করে দিয়েছিল। কিন্তু আমি আগুনের তাপের নিকটেও যাব না। মিরি আর কথা বাড়াল না। ও জানে আরজুকে ফেরানো অসম্ভব। আরজু তার ডায়েরিটা ডয়ারে পুড়ে মনে মনে বলল, বিয়ে? নেজির ভাই, তুমি আমার বিশ্বাসের যে সমাধি গড়ে দিয়েছ, সেখানে আর কোনোদিন প্রেমের ফুল ফুটবে না। হৃদকে আমি রাজকুমার করে বড় করব, কিন্তু কোনো রাজার হাত ছাড়াই। কিন্তু তোমাদেরকেও আমি বাঁচতে দিব না শান্তিতে। টেবিলের পাশে রাখা বুকশেলফ থেকে নিজের জন্য নির্ধারিত হেলমেট নিয়ে বেরিয়ে গেল। কে? কি ওঠ আমাদের রেস আছে? পুরো রুম জুড়ে একটা মৃদু নীল আলোর আভা, যা দেওয়ালের কারুকাজ করা টেক্সচার্ড টাইলসে প্রতিফলিত হয়ে এক অপার্থিব পরিবেশ ফুটিয়ে তুলেছে। কালো লেদারের প্রিমিয়াম গেমিং চেয়ারে বসে আছে এক সুদর্শন চীনা পুরুষ, কানে হেডফোন। তার দৃষ্টি আবদ্ধ সামনে রাখা একটি বড় মনিটরে। হাতের আঙুল চলছে দ্রুতগতিতে, যেন সে হারিয়ে গেছে অন্য এক জগতে। পাশে আরেক যুবক দরজার পাশে দাঁড়িয়ে অধৈর্য হয়ে ঘড়ি দেখছে। রুমের এক কোণে রাখা দামি স্পোর্টস বাইকের হেলমেটটা চিকচিক করছে। কে? টি। ওট বলছি। রেস শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি। তুই কি আজ গেমের ভেতরেই ডুবে থাকবি? কালো লেদারের প্রিমিয়াম গেমিং চেয়ারটা ধীরে ধীরে ঘুরে গেল। কানে থাকা হেডফোনটা গলায় নামিয়ে আনল সেই সুদর্শন পুরুষ। তার দুচোখে অদ্ভুত এক নির্লিপ্ততা, যেন বাইরের পৃথিবীর কোনো কোলাহল তাকে স্পর্শ করতে পারে না। সে শীতল গলায় বলল, রেস শুরু হতে এখনো 10 মিনিট বাকি এলেক্স। আর আমি হারার জন্য ট্র্যাকে নামি না, তুই তো জানিস। সেই উঠে দাঁড়াল। লম্বা ছিপছিপে গড়ন, পরনে ব্ল্যাক রাইডিং স্যুট। তার ব্যক্তিত্বে এমন একটা গাম্ভীর্য আছে যা যে কাউকে থামিয়ে দিতে বাধ্য। টেবিল থেকে হেলমেটটা তুলে নিতে নিতে সে আবার বলল, আজকের রেসে নাকি দিল নামের সেই রহস্যময়ী মেয়েটাও থাকছে, যে গত 3 বছরে আমার রেকর্ড ভেঙে দিয়েছে। এলেক্স হাসল, হ্যাঁ, এডিআর স্টুডিওর ওনার। শুনলাম সে নাকি ট্র্যাকে আগুনের মতো ছোটে। কে? টির ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। হেলমেটের গ্লাসটা নামিয়ে সে বলল, দেখা যাক, আগুনের গতি বেশি নাকি আমার নিস্তব্ধতার। সাংহাই আন্তর্জাতিক সার্কিটে তখন উত্তেজনার পারোত্তুঙ্গে। চারদিকে বাইকের ইঞ্জিনের গর্জনে কান পাতা দেয়। তটিনী হৃদকে নিয়ে ভিআইপি গ্যালারিতে বসে আছে, পাশেই জিমিন। হৃদ হাততালি দিয়ে চিৎকার করছে, গো মাম্মা, গো। আরজু তার হেভি সিসির বাইক নিয়ে স্টার্টিং লাইনে দাঁড়িয়ে আছে। কালো হেলমেটের আড়ালে তার চোখ দুটো এখন শুধু লক্ষ্যভেদী শিকারীর মতো। ঠিক তার পাশের লেনে এসে দাঁড়ালো এক ধবধবে সাদা রঙের স্পোর্টস বাইক। রাইডারের হেলমেটে বড় করে লেখা, কে? টি। আরজু একবার পাশে তাকালো। রাইডারের চোখের দিকে চোখ পড়তেই ওর ভেতরে কেমন জানি এক অচেনা শিহরণ খেলে গেল। এই চোখ, এই চাউনি কি কোথাও দেখেছে সে? কিন্তু ভাবার সময় নেই। সিগন্যাল লাইট লাল থেকে সবুজ হতেই টায়ার পুড়িয়ে বাতাসের গতিতে ছুটে চলল বাইকগুলো। আরজু আজ শুধু রেস জিততে নামেনি, সে তার জীবনের সবটুকু ঘৃণা আর জেদ আজ এই ট্র্যাকে ঢেলে দিতে চায়। বাতাসের ঝাপটা যখন তার হেলমেটে আছড়ে পড়ছে, তখন তার কানে বাজছে হৃদের সেই কথা, আই ওয়ান্ট মেল ড্যাড। আরজু গিয়ার বাড়িয়ে দিল। না হৃদ, তোমার মাম্মাই তোমার পৃথিবী। পেছনে থেকে কে? টির বাইকটা তাকে টক্কর দিতে এগিয়ে আসছে।
শুরু হলো গতির এক মরণপণ লড়াই। মেঘলা আকাশ ঝাঁপিয়ে রৌদ উঠছে। রৌদ্রময় বেলা তখন প্রায় 1টা। রৌদের তৎপরতা দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেও এই নীল আকাশ ঢেকেছিল ধূসর রঙা মেঘের চাদরে। সাংহাই সবুজ শ্যামল বাংলাদেশের মতো নয়, অতি যান্ত্রিক আর টেকনোলজির শহর। এখানে হুটহাট বৃষ্টি হয়, তো হুটহাট রৌদ। বোঝা দায় কখন কি হবে। খোলা নীলিমার নিচে বিশাল সেই সার্কিটে এখন কেবল ইঞ্জিনের প্রলয়ঙ্করী গর্জন, যা বাতাসের বুক চিরে এক উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে। গ্যালারিতে বসা প্রতিটি মানুষ এখন যেন এক একটি জীবন্ত পাথর। তাদের শ্বাস আটকে রুদ্ধ অবস্থা। সবার চোখ নিবন্ধ ওই দুটি বাইকের ওপর। একদিকে কে টি, যার গতির কাছে সময়ও যেন থমকে যায়, এক পুরনো কিংবদন্তি, যার রাজত্বে কেউ ভাগ বসাতে পারেনি। আর অন্যদিকে আরজু, সেই নতুন গ্রহ, যে গত কয়েক বছরে তার অদম্য সাহসে নতুন ইতিহাস লিখেছে, ভেঙে দিয়েছে কে টির গড়া প্রতিটি ইতিহাস। আরজু তার গিয়ার পরিবর্তন করতেই বাইকের সামনের চাকাটা এক মুহূর্তের জন্য মাটি ছেড়ে শূন্যে ভেসে উঠল। হেলমেটের ভেতরে তার কপালে জমে ওঠা ঘামের বিন্দুগুলো রৌদ্রে চিকচিক করছে। তার দৃষ্টি স্থির, লক্ষ্যভেদী। তার কানে আজ শুধু ইঞ্জিনের আওয়াজ নয়, বাজছে তার অপমানের সেই পুরনো স্মৃতি আর হৃদের সেই নিষ্পাপ আবদার। ঠিক পাশেই কে টির বাইকটা হাওয়ার গতিতে এগোচ্ছে। কে টির ভঙ্গিমা অদ্ভুত রকমের শান্ত, যেন সে কোনো মরণপণ রেসে নেই, বরং মহাকালের এক নির্লিপ্ততা গাণিতিক হিসাব মেলাতে নেমেছে। বাঘ ঘোরার সময় দুজনের হাঁটু যখন প্রায় মাটি ছুঁয়ে গেল, ঘর্ষণে বের হওয়া আগুনের ফুলকিগুলো তাদের এই অস্তিত্বের লড়াইকেই জানান দিচ্ছে। আরজু প্রায় জিতের সম্মুখে ঠিক তখনই কে টির বাইক ফ্লিপ করে তাকে ছাড়িয়ে যায়। আরজু অবাক না হয়ে পারল না। পূর্বে 3 বছরে সে এমন কোনো বাইকার দেখেনি যে তাকে টক্কর দিতে সক্ষম হয়েছে, কিন্তু এই মানুষটা সত্যিই অসাধারণ, এমন স্ট্যান্ড আরজু পূর্বে কখনো দেখেনি। রেসিং ট্র্যাকে তখন টায়ার পোড়া গন্ধ আর রুদ্ধশ্বাস উত্তেজনা। কে টির সেই অবিশ্বাস্য ফ্লিপ স্ট্যান্ড দেখে এক মুহূর্তের জন্য আরজুর হৃৎপিণ্ড থমকে গিয়েছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই তার ধমনীতে বইতে শুরু করল তপ্ত লাভা। গ্যালারির দিকে এক পলক তাকাতেই দেখল হৃদ দাঁড়িয়ে চিৎকার করছে। আরজুও হারবার পাত্রী নয়, তখন তো আরও নয় যখন তার হৃদ তার জিতের জন্য অধীর আগ্রহে চেয়ে আছে। আরজু তার বাইকের থ্রটল সজোরে ঘুরিয়ে দিল। ইঞ্জিনের গর্জন যেন এক আহত সিংহীর হুঙ্কার হয়ে আকাশ কাঁপাল। কে টির বাইক তখন কয়েক ইঞ্চি সামনে, কিন্তু আরজু তার পেশাদারিত্বের সবটুকু নির্যাস ঢেলে দিল ওই শেষ বাঁকটায়। বাতাসের বাধা চূর্ণ করে সে যেন এক কৃষ্ণবর্ণ উল্কার মতো। কে টির সমান্তরালে চলে এল। নির্ধারিত ফিনিশিং লাইনের ঠিক কয়েক মিটার আগে আরজু এমন এক দুঃসাহসী লিন নিল যে তার বাইকের হ্যান্ডেলবার প্রায় মাটি স্পর্শ করল। কে টির শান্ত চাউনিতে প্রথমবার বিস্ময়ের রেখা ফুটে উঠল। সময়ের এক ক্ষুদ্রাতিক্ষুদ্র ভগ্নাংশে আরজু তার বাইকের অগ্রভাগ ফিনিশিং লাইনের ওপর দিয়ে চালিয়ে দিল। সার্কিটের বিশাল স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠল। গ্যালারি ফেটে পড়ল করতালিতে। হৃদ উত্তেজনায় জিমিনের কাঁধের ওপর দাঁড়িয়ে নাচছে। আরজু বাইক থামিয়ে ধীরে ধীরে তার হেলমেটের গ্লাস উপরে তুলল। ঘামে ভেজা চুলগুলো কপালের দুপাশে লেপ্টে আছে, কিন্তু তার চোখে মুখে এখন রাজকীয় আভিজাত্য আর তৃপ্তির ছটা জ্বলজ্বল করছে। সে ঘাড় ঘুরিয়ে চাইল প্রতিদ্বন্দ্বীর দিকে, কিন্তু কে টি তখন স্থির হয়ে আছে। তার বাইকটি ফিনিশিং লাইনের ঠিক কয়েক মিলিমিটার পেছনে। কে টির দৃষ্টি তার প্রতিদ্বন্দ্বীর দিকে নয়, বরং সেই ধুলো ওড়ানো ফিনিশিং লাইনের দিকে নিবন্ধ। তার শান্ত দুচোখে অবিশ্বাসের এক গাঢ় ছায়া। 3 বছরের অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যে আজ প্রথম পরাজয়ের কালবৈশাখী হানা দিয়েছে। সে বিস্ময় আর স্তব্ধতা নিয়ে কেবল ওই সাদা রেখাটার দিকে চেয়ে রইল, যেন সে বিশ্বাসই করতে পারছে না তার অপরাজেয় ইতিহাস আজ ধুলায় মিশে গেছে। আরজু যখন দেখল কে টি তার দিকে ফিরে তাকাচ্ছে না,
সে আর এক মুহূর্ত অপেক্ষা করার প্রয়োজন বোধ করল না। তার মনে হল যে পরাজিত সে বিজয়ী রাজার চোখের দিকে তাকানোর যোগ্যতা হারিয়েছে। আরজু তার হেলমেটের গ্লাসটা সজোরে নামিয়ে দিল। ইঞ্জিনের সেই রাজকীয় হুঙ্কার তুলে সে বাইক ঘুরিয়ে গ্যালারির দিকে রওনা হল। কয়েক সেকেন্ড পর টি যখন নিজের ঘোর কাটিয়ে সম্বিত ফিরে পেয়ে মাথা তুলে চাইল, ততক্ষণে আরজু বহুদূরে। টি কেবল দেখতে পেল এক কৃষ্ণবর্ণ উল্কা গতিবেগে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ টির দৃষ্টি থমকে যায় আরজুর হেলমেট থেকে বেরিয়ে আসা রেশমির চুলের উপর। হেই ব্রো, ইউ ডিড ইউর বেস্ট, ডোন্ট বি আংরি। পিছন থেকে এলেক্সের বাইক এসে থামল টির নিকট। হোয়াট দ্য ল? আমি একটা মেয়ের থেকে হেরে গেছি? এলেক্স হেলমেট খুলে হালকা হাসল। বন্ধুকে শান্ত করার ভঙ্গিতে কাঁধে হাত দিয়ে বলল, হেই ডুড, কাম অন। কোন বইয়ে লেখা আছে যে ছেলেরা মেয়েদের কাছে হারতে পারে না? ইটস জাস্ট এ রেস, ব্রো। টি তার গ্লাভসগুলো সজোরে খুলে বাইকের ট্যাঙ্কের ওপর আছাড় মারল। তার চোয়াল শক্ত, চোখে মুখে এক তীব্র অস্বস্তি। সে শীতল এবং রাগান্বিত স্বরে বলল, হারটা বড় কথা নয় এলেক্স, বড় কথা হলো পরাজয়ের ধরন। আমার রাগ হচ্ছে। ফার্স্ট টাইম আমাকে কেউ হারালো, তাও একটা মেয়ে। ওহ মাই গড, আই জাস্ট কান্ট বিলিভ ইট। এলেক্স জানে টি হারতে শেখেনি, আর এই হারটা তার ইগোতে তপ্ত শালাকার মতো বিঁধেছে। পরিস্থিতি সামলাতে এলেক্স তড়িঘড়ি করে প্রসঙ্গ ঘুরিয়ে দিল। ব্রো, এসব এখন মাথা থেকে বের কর। আমাদের সেই গ্র্যান্ড অ্যাওয়ার্ড ফাংশন আছে, মনে নেই? তাড়াতাড়ি চল, না হলে ইরিনা আর কাই আমাদের মেরাই ফেলবে। লেটস গো। টি গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের অবাধ্য চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল। তার মনটা এখনও সেই ফিনিশিং লাইনে আটকে আছে, যেখানে একটা মেয়ে তাকে কয়েক মিলিমিটারের ব্যবধানে ধুলো খাইয়ে চলে গেছে। সে হেলমেটটা হাতে নিয়ে গাড়ির দিকে এগোতে এগোতে নিচু স্বরে বলল, চল। কিন্তু ইরিনা আর কাইকে সামলানোর চেয়েও আজ আমার ওই দিল নামের রহস্যকে সামলাতে বেশি ইচ্ছে করছে। আমি দেখতে চাই, ট্র্যাকে যে আমাকে ধুলো ছুঁড়ে মারল, সে সামনাসামনি কতটা উদ্ধত্ত দেখাতে পারে। আরজু স্টেডিয়াম থেকে বের হতেই হৃদ দৌড়ে এসে ঝাপটে ধরল মাকে, খুশিতে চিৎকার করে বলল, ইউ আর গ্রেট মাম্মা। আই এম সো হ্যাপি ওন ডে আই উইল ব্রেক ইউর রেকর্ড। আরজু হৃদকে পরম মমতায় কোলে তুলে নিল। তার চোখে এখন বিজয়ের কোনো অহংকার নেই, আছে কেবল সন্তানের জন্য এক বুক গর্ব। হৃদের কপালে আলতো চুমু খেয়ে শান্ত গলায় বলল, সেদিন আমিই হব পৃথিবীর সবচাইতে সুখী মা, হৃদ। কিন্তু আজ আমাদের এক বিশেষ গন্তব্যে পৌঁছাতে হবে। তৈরি তো আমার বেবি বয়? তখনই তাদের সামনে এসে একটা ব্ল্যাক লিমুজিন দাঁড়ায়। জিমিন আরজুর গাড়ি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। ওই ডাইনি তোর বাইককে নিয়ে যাবে? তৎক্ষণাৎ আরজুর অধরে বাঁকা হাসির রেখা দৃশ্যমান হল। জিমিনের বুঝতে বাকি নেই আনারও তাকে বলির বকরি বানানো হচ্ছে। প্রতিটি রেসের পর আরজু এমনি করে তার সঙ্গে। জিমিন প্রতিবাদ করে বলল, আমি গাড়িতে যাব, তোর বাইক তুই নিয়ে যা, আমি পারব না। তুই কি যাবি নাকি লাথি খাবি, কোনটা? আমিই কেন বারবার? হৃদ তখন আরজুর কোলে থেকে নেমে জিমিনকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, প্লিজ পাপাই, যা। মাম্মা আর মিমির চামচা সব সময় মাম্মাদের সাইড নেওয়া, তাই না? পাপাকে ভালোবাসে না হৃদ? জিমিন বিড়বিড় করে কি যেন বলল আরজুর উদ্দেশ্যে, যা সম্ভবত গালি ছাড়া আর কিছুই নয়। কিন্তু হৃদের ওই প্লিজ পাপাই বলার পর সে আর না করতে পারল না। আরজু হৃদকে নিয়ে লিমুজিনের ভেতরে ঢুকে যেতেই তটিনী এসে জিমিনের পিঠ চাপড়ে দিল। মন খারাপ করিস না জিমি, তুই মরলে আমরা অবশ্য কান্না করব না, তাই ভাবিস না। বাই।
জিমিন মুখ ঝামটা দিয়ে বলল, তোদের কান্নাও লাগবে না। যা সর পেতনি। তটিনী ভেঙচি কেটে গাড়িতে উঠল, তৎক্ষণাৎ গাড়ি ছেড়ে দিল। বেচারা জিমিন চেয়ে রইল গাড়ির দিকে। সে বাইক একদম পছন্দ করে না, তার অবশ্য একটা বড় কারণ আছে। হৃদ যখন 3 বছরের একদিন জিমিন হৃদকে নিয়ে বাইকে করে বের হয়। সেদিন এক সাংঘাতিক অ্যাক্সিডেন্টে হৃদের অবস্থা একদম মৃত্যু পদযাত্রীর ন্যায় হয়ে গেছিল। সেদিন থেকেই জিমিন বাইক খুব সহজে ধরে না, যদিও এতে আরজু তাকে কিছুই বলেনি, তবুও সে বাইক চিরতরে ত্যাগ করে দেয়। হৃদ আরজুর সন্তান হলেও জিমিন, তটিনী এবং মিরির জন্য তাদের কলিজার টুকরা। সাংহাইয়ে ট্রাফিক প্রবলেম দেখা বেশ বিরল এক দৃশ্য। এখানে সবকিছুই স্মুথলি চলে, কিন্তু আজ যেন তার ব্যতিক্রম। প্রায় 1 ঘন্টা যাবৎ আরজুরা জ্যামে দাঁড়িয়ে আছে। তার কারণ সামনে হঠাৎ করে হওয়া ভূমিকম্পে বিশাল বিল্ডিং ভেঙে পড়েছে। রাস্তা ক্লিয়ারিংয়ের কাজ চলছে, এই রাস্তা ছাড়া ফাংশনে পৌঁছানোর কোনো রাস্তাও নেই। জিমিন আরজুর পাশে ফ্রন্ট সিটে বসেছে। পিছনে মিরি এবং তটিনী, তাদের মাঝেই বসে আছে হৃদ। হঠাৎ একটা ধাক্কায় আরজুর বিলাসবহুল লিমুজিন কেঁপে উঠল। আকস্মিকভাবে ঘটে যাওয়া ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না, বিধায় হৃদ ছিকটে যেয়ে বাড়ি খেল জানালার সঙ্গে। আরজুর রক্ত যেন তালু থেকে মাথায় উঠে যায়। সেই গাড়ি থেকে বেরিয়ে আসল। তার পরনে সাদা শার্ট আর ব্যাগি প্যান্ট। চোখে মুখে এক প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। সে ধীর অথচ দৃঢ় পায়ে এগিয়ে গেল পেছনের ফেরারির দিকে। ধাক্কা মারা সাদা রঙের ফেরারির ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসার আগেই আরজু সজোরে দরজায় লাথি মারল। দরজাটা এক ঝটকায় খুলে যেতেই ভেতর থেকে বেরিয়ে এল একজন দীর্ঘদেহী চীনা যুবক, বয়স 28-এর কোঠায়। কে? টি স্টুডিওর টেকনিক্যাল হেড, কাই উইলিয়াম। হোঁচকচিয়ে গিয়ে দুহাত তুলে বলল, হেই, আই এম রিয়েলি সরি, আসলে ব্রেকটা ঠিকঠাক কাজ করেনি। তার পুরো বাক্য শেষ হওয়ার আগেই আরজু কোনো সতর্কবার্তা ছাড়াই তার 2 উরুর মাঝ বরাবর সজোরে এক লাথি বসিয়ে দেয়। মুহূর্তেই কাইয়ের মুখটা যন্ত্রণায় নীল হয়ে গেল। সে রাস্তার ওপর প্রায় কুঁকড়ে গিয়ে নিজের ব্যথার স্থানটা চেপে ধরে, দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে সে আর্তনাদ করে উঠল। আর ইউ ক্র্যাজি? আরজু তার চিবুকটা একটু উঁচিয়ে ধরল, চোখে হিমশীতল অবজ্ঞা। অত্যন্ত শান্ত গলায় সে শুধু একটি শব্দ উচ্চারণ করল, সরি। কাই অবিশ্বাসের চোখে আরজুর দিকে তাকাল। দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, আর ইউ ক্র্যাজি মেরে আমাকে সরি বলছো? হোয়াট রাবিশ ইউ জাস্ট। উফ। আরজু তার চিবুক উঁচিয়ে অত্যন্ত শান্ত, শীতল গলায় পাল্টা জবাব দিল, রাইট, ব্যথা করছে তাই না? এই যে তুমি চিৎকার করলে, এটা হলো রিয়েলিটি। আর তোমার ওই সস্তা সরি কোনো কাজে আসে না। আমার গাড়িতে ধাক্কা দিয়ে কাউকে ব্যথা দিয়েছ তুমি, এটা তার সামান্য প্রতিদান। পেছনের ফেরারির কালো কাচের ওপাশ থেকে একজোড়া চোখ এই পুরো দৃশ্যটা গিলে খাচ্ছিল। মানুষটা যেন সম্মোহিত আরজুর এই বুনো রূপ, এই অদম্য তেজ, সব মিলিয়ে তার মনে হলো সে পৃথিবীর সবচাইতে সুন্দর কোনো শিল্পকর্ম অবলোকন করছে। পাশে থাকা এলেক্স আতঙ্কিত স্বরে বলে উঠল, কে? টি? দেখছিস কি? মেয়েটা কাইকে মারছে। আমাদের কিছু করা দরকার। কিন্তু কে? টির কর্ণকুহরে কোনো শব্দই পৌঁছাল না। সে যেন অন্য কোনো এক মায়াবী জগতের গোলকধাঁধায় হারিয়ে গেছে। আরজুর রক্তিম রাগী মুখশ্রীর দিকে চেয়ে সে অত্যন্ত নিচু ও অস্ফুট স্বরে বিড়বিড় করল, ওইল্ড রোজ। বড্ড বেশি কাটা, কিন্তু অবিশ্বাস্য সুন্দর। ঠিক তখনই এলেক্স এবং পাশে থাকা ইরিনা, কে? টির ম্যানেজার, দুজনে মিলে কে? টিকে জোরে একটা ধাক্কা দিল। ইরিনা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, তাজিন, তুই কি ভাবছিসটা কি? ওখানে আমাদের মানসম্মান ধুলোয় মিশছে আর তুই হা করে তাকিয়ে আছিস? কে?
টি খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের স্যুটের হাতাটা ঠিক করে নিল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত প্রশান্তির হাসি। সে নির্লিপ্ততা গলায় বলল, মারতে দে ইরিনা। মাঝে মাঝে মার খেলে স্বাস্থ্য ভালো হয়। আরজু আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। নিজের লিমুজিনের দিকে ফিরে যেতে যেতে সে অনুভব করল, পেছনে থেকে একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি তার প্রতিটি পদক্ষেপ মেপে নিচ্ছে। জ্যামটা ঠিক তখনই ছাড়তে শুরু করল, যেন প্রকৃতির এই নাটকীয়তা শেষ হওয়ারই অপেক্ষায় ছিল রাস্তাটা। আরজু লিমুজিনে ঢুকে সজোরে দরজা টেনে দিল। জিমিন সামনের সিট থেকে মুখ ঘুরিয়ে বলল, ডাইনি, তুই তো দেখছি সাংহাইয়ে দাঙ্গা লাগিয়ে দিবি। ওটা কে? টি স্টুডিওর গাড়ি ছিল জানিস? আরজু রিডকে নিজের বুকে টেনে নিয়ে তার কপালে হাত বুলাতে বুলাতে বলল, ওটা কার গাড়ি তাতে আমার কিচ্ছু যায় আসে না জিমিন। হৃদের শরীরে একটা আঁচড় মানে আমার পুরো পৃথিবীর ওপর আঘাত। গাড়ি ছাড়ো। লিমুজিনটা এক ঝটকায় জ্যাম কাটিয়ে এগোতে শুরু করল। পেছনের ফেরারিতে কে? টি তখনও সেই জায়গাটায় তাকিয়ে আছে যেখানে আরজু দাঁড়িয়ে ছিল। তার মাথায় এখন ঘুরছে সেই অচেনা নারীর রাগী মুখশ্রী, তার বুকের ভিতর যেন কোনো অদৃশ্য শক্তিতে হাতুড়ি পেটাচ্ছে। এলেক্স খেয়াল করল বন্ধুর এমন আনমনা স্বভাব। হঠাৎ কি হলো ছেলে আর গেম ছাড়া দুনিয়ার কোনো কিছুতে বিন্দুমাত্র খেয়াল থাকে তার হঠাৎ এহেন ব্যবহার উপস্থিত দুজনকে বেজায় অবাক করছে। তখনই কাই তাদের গাড়ির দরজা খুলে কড়া গলায় বলল, হোয়াট দ্য হেল গাইস? ওখানে আমাকে একটা মেয়ে মেরে ভবিষ্যৎ অন্ধকার করে দিল। আর তোরা এখানে বসে তামাশা দেখছিস? এলেক্স গাছাড়াভাবে জবাব দিল, আমি কে? কি বলেছিলাম? ও বলল মার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। হোয়াট? কিন্তু কে? টি নামক পুরুষের এখনো সেদিকে কোনো খেয়াল নেই, তার চোখের পাতায় এখনো অচেনা নারীর ছায়া। কে? টি বুঝতেও পারছে এই সেই নারী যার থেকে কিছুক্ষণ আগে বাজেভাবে হেরে কতই না রাগ দেখাচ্ছিল। ইরিনা ধাক্কা দিল তাকে। তাজিনের বাচ্চা, কি হয়েছে তোর? আই ইন লাভ। ইরিনা, কাই আর এলেক্স অবিশ্বাসের দৃষ্টিতে কে? টি ওরফে ওয়ার্ল্ড বেস্ট গেমার কারহান তাজিনের দিকে চেয়ে রইল। তাজিনের মতো একজন নিষ্পৃহ, আত্মকেন্দ্রিক গেমার, যার কাছে কোডিং আর গেম ডিজাইন ছাড়া পৃথিবীর বাকি সব কিছুই অর্থহীন, সে কিনা এইমাত্র ঘোষণা করল সে প্রেমে পড়েছে। আই এম ইন লাভ। তাজিনের এই শান্ত কিন্তু দৃঢ় উচ্চারিত বাক্যটি ইরিনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শোনাল। ইরিনা তাজিনের কলার ধরে একরকম ঝাঁকুনি দিয়ে বলল, তাজিন, তোর সেন্স কি কাজ করছে? কি বলছিস এসব ভাই? তুই কখন প্রেমে পড়লি? কে সেই মেয়ে? যে মেয়েটা কাইকে মারল? আই লাভ হার। কাই চিৎকার করে উঠল, হোয়াট? ওটা মেয়ে না ডাইনি ইয়ার। আর এক দেখায় কিভাবে ভালোবাসা হয়? ইউ নো না লাভ অ্যাট ফার্স্ট সাইট। আই ওয়ান্ট হার। কয়েক সেকেন্ডে আমার মনে হচ্ছে আমি ওকে মিস করতে শুরু করেছি গাইস। এলেক্সের মনে হলো তারা কোনো ভিনগ্রহের প্রাণীর কথা শুনছে। যে তাজিন নিজের ছায়া ছাড়া আর কাউকে সহ্য করতে পারে না, সে কি না এক অচেনা রাস্তার মেয়ের প্রেমে পড়েছে? কাই দাঁতে দাঁত চেপে বলল, তাজিন, তুই কি পাগল হয়ে গেছিস? মেয়েটা আমার সাথে করল, ওকে তো পুলিশে দেওয়া উচিত। আর তুই বলছিস প্রেমে পড়েছিস? তাজিন তার লম্বা আঙুল দিয়ে জানালার কাচের ওপর একটা অদৃশ্য রেখা টানল। তার দৃষ্টি তখনও সেই লিমুজিনের ধুলো ওড়ানো পথের দিকে। সে খুব ধীর লয়ে বলল, পুলিশ কেস? না। ওর ওই তেজের কাছে সবকিছু ফিকে। আমি ওর নাম জানি না, পরিচয় জানি না, কিন্তু ওর ওই চোখের আগুন আমার হৃদয় পুড়িয়ে দিয়ে গেছে। সাংহাইয়ের এই ভিড়ে এমন একটা হিরে লুকিয়ে থাকে, ভাবিনি কখনো। এলেক্স বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট দিল। ব্রো, ওটা কেবল একটা সুন্দরী কিন্তু ডেঞ্জারাস মেয়ে ছিল। কাইও নিজের গাড়িতে উঠল। আপাতত ইভেন্টে পৌঁছাতে হবে। রয়্যাল ড্রাগন কনভেনশন সেন্টার, সাংহাই। সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। কনভেনশন সেন্টারের বাইরের স্থাপত্যে নীল আর সোনালি আলোর কারুকাজ এক রাজকীয় পরিবেশ সৃষ্টি করেছে।
লাল গালিচার দুপাশে শত শত ফটোগ্রাফার আর সাংবাদিকদের ভিড়। ঠিক সেই মুহূর্তে আরজুর ব্ল্যাক লিমুজিন এসে থামল। লিমুজিন থেকে যখন আরজু নামল, চারপাশের কোলাহল যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। এক হাতে ছোট্ট হৃদ, যে তার খুদে টাকশিরোতে ঠিক কোনো রাজপুত্রের মতো লাগছে। পিছনে জিমিন, মিরি এবং তটিনী। সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে আরজু তার সেই পরিচিত ধীর অথচ দৃঢ় পায়ে ভেতরে প্রবেশ করল। এক হাতে হৃদ, অন্য হাতে নিজের আভিজাত্য আগলে রাখা আরজু আজ শুধু একজন সফল নারী নয়, বরং এক অপরাজেয় সম্রাজ্ঞী। পেছনে তটিনী তার সেই গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছে, আর জিমিন ও মিরি অত্যন্ত পেশাদারিত্বের সাথে আরজুকে নিরাপত্তা দিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। কনভেনশন সেন্টারের বিশাল হলরুমে তখন সাংহাইয়ের প্রভাবশালী সব ব্যক্তিত্বরা উপস্থিত। আরজু সোজা ভিআইপি লাউঞ্জের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই হলের প্রবেশপথে শোরগোল শুরু হল, দুটো কালো সাদা ফেরারির আগমনে। গাড়ি থেকে বের হলো চার বিশিষ্ট ব্যক্তি, কে টি স্টুডিও 4 ফাউন্ডার, এবার ফেবক্স গেমিং টিমের বেস্ট সদস্য। ওয়ার্ল্ড ফেমাস 4 প্রোগেমার, জেড এলেক্স, ইরিনা মেডুসা, কাই উইলিয়াম এবং গেমিং দুনিয়ার বিখ্যাত লিজেন্ড কারহান তাজিন। তার পরনে কালো রঙের একটি কাস্টম মেড ক্লাসিক স্যুট, যা তার ব্যক্তিত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাজিনের শান্ত, গম্ভীর মুখাবয়বে কোনো কৃত্রিম হাসির রেশ নেই। তার প্রতিটি পদক্ষেপ এক একটি রাজকীয় ঘোষণা। তার কাছে এই ভিড়, এই ক্যামেরা, সবই তুচ্ছ। সে কেবল নিজের সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হিসেবে ভেতরে পা রাখল। হলের সামনের ভিআইপি সারিতে বসে আছে আরজু, তার কোলে খুদে হৃদ। হঠাৎ হৃদ আরজুর কোলে থেকে নেমে বলল, মাম্মা, আমি আসছি, ওয়েট। আরজুকে কিছু বলার সুযোগ না দিয়েই হৃদ ছুটে গেল প্রবেশ গেটের দিকে। দৌড়ে এসে ঝাপটে ধরল তাজিনকে। অতর্কিত হামলায় তাজিন খানিকটা ঘাবড়ে গিয়ে নিচের দিকে তাকাল। হৃদ দেখতেই তার অধরে খুশির রেশম খেলে যায়। নিচু হয়ে হৃদকে কোলে তুলে নিয়ে বলল, হেই স্মার্ট বয়, তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। তুমি এখানে কি করছো? হেই বাডি, আমি তো আমার মাম্মার সঙ্গে এসেছি, তুমি এখানে কি করছো? আমি তো এখানে তোমার ফেভারিট অ্যানিমের জন্য অ্যাওয়ার্ড নিতে এসেছি। হোয়াট এ কোইন্সিডেন্স, আমার মাম্মাও এর জন্য এসেছে। হৃদ তাজিনকে অনেকদিন থেকে চেনে। বেশ কয়েক মাস আগে হৃদ পার্কে খেলচ্ছিল, তখনই তার দৃষ্টি আটকে যায় তাজিনের উপর। তাজিনকে সে অনেকবার ফোনে দেখেছে, তাজিনের গেম খেলার অনেক বড় ফ্যান সে। তাই তাজিনের কাছে যেয়ে বলে, হেই, ইউ আর কে? টিএমআই রাইট? হঠাৎ বাচ্চা সুলভ কণ্ঠে তাজিন ভ্রুকুঞ্চন করে চাই। সামনে একটা বাচ্চা ছেলে হাসি মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ অবাক হয় তাজিন। সেদিন থেকেই হৃদের সাথে তাজিনের এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। পিছনে থেকে ইরিনা কাই আর এলেক্সের কানে বলল, এই ছেলেটাকে দেখলে তাজিন এত হ্যাপি হয় কেন? এলেক্সে ফিসফিসিয়ে বলে, জানি না, কিন্তু তাজিন এই ছেলেটাকে দেখলে অনেক খুশি হয়ে যায়। হৃদ তাজিনের কলে থেকে নেমে বলল, বাই বাডি, পরে কথা হবে। তাজিনও হাত নাড়িয়ে বিদায় দিল। হৃদ আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল আরজুর নিকট। হৃদকে দেখে গম্ভীর মুখে বলল আরজু, কোথায় গেছিলে? একটা বন্ধুর সঙ্গে দেখা করতে। আরজু আর কথা বাড়াল না। হৃদ বেশ চঞ্চল ছেলে, খুব সহজেই নিজের থেকে বড় মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলে, তাই যদি এখানে কোনো বন্ধু পেয়েও যায় সেটা অবাক করা কিছু না। তার দৃষ্টি তখন সামনের বিশাল পর্দার দিকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা, অ্যানিমে ওয়ার্ল্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2026। হঠাৎ হলের আলো নিভে গেল। নীল আর সোনালি লেজারের আলোয় স্টেজ উদ্ভাসিত হয়ে উঠল। সঞ্চালক ঘোষণা করলেন, এবারের শ্রেষ্ঠ অ্যানিমে ক্রিয়েটরদের পুরস্কার বিতরণী শুরু হতে যাচ্ছে। আমাদের এবারের প্রতিযোগিতায় দুটি স্টুডিও সবচাইতে শক্তিশালী লড়াই উপহার দিয়েছে, কে টি স্টুডিও এবং এ ডি
আর এডিআর স্টুডিও। তাজিন প্রথমবার তার আসন থেকে নড়েচড়ে বসল। এডিআর স্টুডিও, যার নাম গত কয়েক বছরে অ্যানিমে জগতে ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে। সাউন্ড সিস্টেমের একটা গম্ভীর কণ্ঠস্বর পুরো কনভেনশন সেন্টারে প্রতিধ্বনিত হল। লেডিস অ্যান্ড জেন্টলমেন, দীর্ঘ প্রতীক্ষার পর এবার আমাদের দ্বিতীয় স্থানপ্রাপ্ত স্টুডিওর নাম ঘোষণার পালা। এ বছর অ্যানিমে জগতে যারা নিজেদের সৃষ্টিশীলতা দিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, সেই এডিআর স্টুডিওর জন্য পুরস্কার নিতে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি স্টুডিওর সিইও মিস আরজু আরসলান দিলকে। আরসলাম উপাধিটা আরজু মি আসরের কথা মোতাবেক রেখেছিল কাজের ক্ষেত্রে, সে চায়নি তার অতীতের কোনো বয়ে বেড়াতে। আরজু মুচকি হেসে স্টেজে উঠে সকলের সামনে দাঁড়াতেই তাজিন বিস্ময় স্থবির হয়ে গেল। তার সামনে সেই তেজস্বী নারী, যে নারীকে সে কিছুক্ষণ আগে মন দিয়ে বসেছে। তাজিনের পাশে বসে থাকা কাইয়ের মুখ হা হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলে উঠল, হোয়াট দ্য হেল? ওই মেয়েটাই এডিআরের মালিক? তাজিন, এ তো সেই ডাইনি। এলেক্স আর ইরিনাও একে অপরের দিকে তাকাচ্ছে। গেমিং আর অ্যানিমে ইন্ডাস্ট্রিতে গত 3 বছরে যে এডিআর স্টুডিওকে স্টুডিওর একচ্ছত্র আধিপত্যকে বারবার চ্যালেঞ্জ করেছে, তার পেছনের মস্তিষ্ক যে এই নারী, তা তাদের কল্পনারও বাইরে ছিল। আরজু মঞ্চে উঠে পুরস্কারটি হাতে নিতেই তার চোখে অন্যরকম এক দ্যুতি জ্বলে উঠল। উপস্থাপক হাসিমুখে মাইক্রোফোনটা আরজুর দিকে বাড়িয়ে দিলেন। মিস আরসলান, আজকের এই অভাবনীয় সাফল্যের পেছনে কার হাত সবচাইতে বেশি বলে আপনি মনে করেন? পুরো হলরুম তখন নিস্তব্ধ। তাজিন তার আসন থেকে এক দৃষ্টিতে আরজুর দিকে চেয়ে আছে। আরজু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একটু থামল। তার ঠোঁটের কোণে মায়াবী এক দৃঢ় হাসি ফুটে ওঠে, যা তাজিনকে দ্বিতীয়বারের মতো ঘায়েল করল। সে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে পুরো হলের দিকে একবার চোখ বুলাল। তার দৃষ্টি হৃদের উপর স্থির। মাই ওয়ান অ্যান্ড অনলি সান, আয়ান আরসলান হৃদ। আর আমার 3 বন্ধু, জিমিন, তটিনি এবং মিরি। তাদের সাপোর্ট ছাড়া আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না। কথাটা শেষ হতেই ক্যামেরা সরাসরি ভিআইপি সারিতে বসে থাকা ছোট্ট হৃদের ওপর ফোকাস করল। হৃদ সিট থেকে দাঁড়িয়ে হাত নেড়ে তার মাম্মাকে চিল্লাইয়া অভিবাদন জানাচ্ছে। এদিকে হলের মাঝখানে বসে থাকা কারহান তাজিন যেন এক লহমায় পাথর হয়ে গেল। তার চোখের মনি স্থির, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। মাই সান। তাজিনের বুকের ভেতর যেন কেউ তপ্ত শলাকা ঢুকিয়ে দিয়েছে। যে নারীটিকে সে প্রথম দর্শনে ভালোবেসে ফেলেছে, যার উদ্ধত চোখের আগুন তাকে সম্মোহিত করেছিল, সে কি না এক সন্তানের মা? তাজিন স্তম্ভিত হয়ে হৃদের দিকে তাকাল, যাকে সে বাডি বলে ডাকছিল, সে কি না ওই আরজুর সন্তান? এলেক্স তাজিনের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, তাজিন, দেখছিস কি? মেয়েটা বিবাহিত। ওর একটা বাচ্চা আছে। তাজিন কোনো কথা বলতে পারল না। তার চোয়াল শক্ত হয়ে এল, চোখে মুখে ফুটে উঠল এক তীব্র অস্বস্তি আর অবিশ্বাসের ছায়া। তার সাজানো আবেগগুলো যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সে ভাবতেও পারেনি যে তার ভালো লাগার ওইল্ড রোজ আসলে কারোর সংসার সাজানো এক মানবী। তাজিনের সেই প্রশান্ত হাসির বদলে এখন এক গাঢ় অন্ধকার তার মুখ ঢেকে ফেলেছে। সে নির্লিপ্ততা চোখে মঞ্চের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার কানে তখন আর কোনো তালি বা আওয়াজ পৌঁছাচ্ছে না। কেবল আরজুর সেই একটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, মাই সান। তাজিনের চারপাশের পৃথিবীটা যেন মুহূর্তেই ধূসর হয়ে গেল। মাই সান, এই দুটো শব্দ তাজিনের কানে কোনো বিষাক্ত তীরের মতো বিঁধছে। যে মেয়েটির তেজ দেখে সে কয়েক ঘন্টা আগে প্রেমে পড়ার ঘোষণা দিয়েছিল, সে কিনা অন্যের সন্তানের মা। তাজিনের চোয়াল শক্ত হয়ে উঠল। তার ভেতরের সেই দম্ভ আর আবেগ এখন একে অপরের সাথে লড়াই করছে। পাশে বসা এলেক্স আর কাই কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাজিন তাদের কোনো সুযোগই দিল না। পরক্ষণেই মাইকে ঘোষণা হল, এন্ড নাও,
দ্য মোমেন্ট উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর। দ্য উইনার অফ দ্য ইয়ার, কে? টি স্টুডিও। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গেমিং লিজেন্ড কারহান তাজিনকে। পুরো হলরুম করতালিতে ফেটে পড়ল। স্পটলাইট এসে পড়ল তাজিনের আসনের ওপর। কিন্তু সেখানে কোনো নড়াচড়া নেই। আরজু মঞ্চে দাঁড়িয়েই ভ্রু কুঁচকে তাকালো তাজিনের আসনের দিকে। তাজিন তখন ধীরে ধীরে উঠে দাঁড়াল। কিন্তু সে মঞ্চের দিকে নয়, বরং উল্টো ঘুরে এক্সিট গেটের দিকে হাঁটতে শুরু করল। তার প্রতিটি পদক্ষেপ ছিল ভারী আর অস্থির। তাজিন, আরে কোথায় যাচ্ছিস? অ্যাওয়ার্ডটা তো নিয়ে যা। এলেক্স পেছনে থেকে চিৎকার করে উঠল। কিন্তু তাজিনের কর্ণকুহরে তখন কোনো শব্দই পৌঁছাচ্ছে না। সে কোনো অ্যাওয়ার্ড, কোনো সম্মান বা কোনো নিয়মকানুনের তোয়াক্কা করল না। হলের শত শত মানুষের অবাক দৃষ্টি আর ক্যামেরার ফ্ল্যাশ উপেক্ষা করে সে দ্রুত পায়ে হলরুম থেকে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল তার 3 বছরের অপরাজেয় সাম্রাজ্যের ট্রফি আর সেই নারীকে, যাকে এক মুহূর্তের জন্য সে নিজের ভেবে ভুল করেছিল। কনভেনশন সেন্টারের বাইরে রাতের সাংহাই তখনও ঝলমলে, কিন্তু তাজিনের চোখে তখন কেবল অন্ধকার। সে সজোরে নিজের গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকল। তার মাথায় কেবল একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, সে হেরে গেছে। নিজের অনুভূতির কাছে খুব বাজেভাবে হেরে গেছে। গাড়ির স্টার্ট দিয়েই সে এক্সিলারেটরে সজোরে চাপ দিল। বাংলাদেশ রাত প্রায় 12টা বেজে 1। আকাশে রূপালী থালার ন্যায় ঝকঝকে চাঁদ উঠেছে, আকাশটা তারাই তারাই পূর্ণ। খোলা আকাশের নিচে অন্ধকারে দাঁড়িয়ে এক পুরুষ। একমনে চাঁদ দেখে যাচ্ছে, তার অশ্রুসিক্ত নয়ন চাঁদের আলোয় চিকচিক করছে। লোকটা আসন্ন কণ্ঠে চাঁদের দিকে চেয়ে বিড়বিড় করে আওড়াল। কোথায় তুই দিল? আর কত খুঁজব তোকে? ফিরে আই দয়া করে। আর পারছি না এভাবে বাঁচতে আমি। ড্যাম ইট। আহ, আই কান্ট বিলিভ ইট। আই এম দ্য গ্রেট কারহান তাজিন, হার্টথ্রোব অফ ফুল স্পোর্ট ইন্ডাস্ট্রি। হাজারো নারীর ক্রাশে কিনা একটা ম্যারিড মেয়েকে ভালোবেসে ফেলেছে। ব্রিজের ধারে দাঁড় করানো কালো রঙের ফেরারির গায়ে উন্মাদের ন্যায় একের পর এক আঘাত করছে সুদর্শন চীনা পুরুষ। তার ফর্সা তামুকে তীব্র অবিশ্বাসের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রতিটি আঘাতের সাথে গাড়ির ধাতব শব্দে তার হৃদয়ের চূর্ণবিচূর্ণ হওয়ার প্রতিধ্বনি হচ্ছে। নদীর শীতল হাওয়াও যেন আজ তার শরীরের উত্তাপ কমাতে পারছে না। তাজিন তার নিজের হাতের তালুর দিকে তাকালো, যেখানে গাড়িতে আঘাত করার ফলে রক্ত জমে গেছে। কিন্তু এই ব্যথার চেয়েও অনেক বেশি তীব্র এক যন্ত্রণা তার বুকের বাম পাশে মোচড় দিচ্ছে। সে হেরে গেছে, কিন্তু আজ সে কোনো গেমে হারেনি, বরং নিজেরই অবাধ্য, অজানা এক অনুভূতির নিকট হেরেছে, ভীষণ বাজেভাবে হেরে গেছে। চীনা পুরুষ আর নিজেকে স্থির রাখতে পারল না। ফেরারির গায়ে হেলান দিয়ে ধীর পায়ে সে রাস্তার ওপরই বসে পড়ল। দুই হাতের আঙুলগুলো চুলের গভীরে চালিয়ে নিজের মাথাটা সজোরে চেপে ধরল সে। মনে হচ্ছে তার মস্তিষ্কটা এখনই হাজার টুকরো হয়ে ফেটে যাবে। একজন প্রফেশনাল গেমার হিসেবে সে সবসময় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে শিখেছে, কিন্তু আজ তার নিজের হৃদস্পন্দনই বাঁধ মানছে না, অবাধ্য হয়ে গেছে। তাজিন অস্ফুটে বিড়বিড় করল। একদিনের দেখা, মাত্র কয়েকটা মুহূর্ত। সেই এক পলকের দেখা কোনো নারী কিভাবে আমার ভেতরটা এভাবে দগ্ধ করতে পারে? আমি তো আগুনের শিখা ছুঁতে চাইনি, তবে কেন আমি এভাবে পুড়ে খাক হয়ে যাচ্ছি? তার বুকের ভেতরে যেন এক জীবন্ত আগ্নেয়গিরি জন্ম নিয়েছে, যা অনবরত তপ্ত লাভা উদ্গীরণ করছে। যে তাজিন কোনোদিন পরাজয় মানেনি, সে আজ একটি নামহীন অনুভূতির কাছে নতজানু। তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, যেন পলক পড়লেই টুপ করে রক্ত গড়িয়ে পড়বে। তীব্র দহন তার
ঝাপসা করে দিচ্ছে। সে চোখ বন্ধ করতেই আরজুর সেই উদ্ধত মূর্তিখানি ভেসে উঠল। যতই এই দৃশ্যটা মন থেকে মুছে ফেলতে চাইছে, ততই সেই দহন আরো কয়েকগুণ বেড়ে যাচ্ছে। তাজিন নিজের ওপর ঘৃণাভরা এক দৃষ্টি নিয়ে আকাশের দিকে তাকালো। পরক্ষণেই দাঁতে দাঁত চেপে নিজেকে শাসিয়ে উঠল সে। নো, নো কে টি, জাস্ট স্টপ ইট। ইউ শুড রিমুভ হার ফ্রম ইউর মাইন্ড রাইট নাও। সে বিবাহিত তাজিন, সে অন্য কারো ঘর সাজানো নারী। শি ডাজেন্ট বিলং টু ইউ। সে নিজের বুকে সজোরে একটা কিল মারল, যেন হৃদস্পন্দনটাকে থামিয়ে দিতে চায়। তার ভেতরের যুক্তিবাদী সত্তা চিৎকার করে বলছে যে এই পথ নিষিদ্ধ, এই আকর্ষণ এক মহাপাপ। সে বারবার নিজেকে মনে করিয়ে দিচ্ছে যে, যে নারী অন্য একজনের জীবনের অংশ, তাকে নিয়ে কল্পনা করাও কারহান তাজিনের আভিজাত্যের সাথে মানায় না। ভুলে যা তাকে। সে কেবল একটা ধুলোর মতো ছিল যা তোর চোখে পড়েছিল। ঘষে তুলে ফেল সেই স্মৃতি। সে তোর কেউ না। সে কোনোদিন তোর হবে না। তাজিনের কণ্ঠস্বর কাঁপছে। নিজেকে এভাবে শাসন করতে গিয়ে তার নিজেরই দম বন্ধ হয়ে আসছে। কিন্তু সে জানে, এই নিষ্ঠুর সত্যটা মেনে নেওয়া ছাড়া তার আর কোনো পথ নেই। বাডি। আকস্মিক ভেসে আসা ছোট্ট বাচ্চার আওয়াজে চীনা পুরুষ চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে এদিকে সেদিকে চাইল শব্দের উৎস খোঁজার প্রচেষ্টায়, মুখ তুলতেই দেখতে পেল, সামনে রিক দাঁড়িয়ে আছে। বড়দের মতো দুই হাত বুকে বেঁধে রেখেছে বাচ্চা ছেলেটা, তাজিনকে ভ্রুকুটি কুঁচকে এমনভাবে পর্যবেক্ষণ করছে যেন তাজিন তার কারাগারের পলায়িত আসামি। সে তাজিনের বিমর্ষ মুখটা দেখে খুব নরম সুরে জিজ্ঞেস করল, তুমি এভাবে চলে কেন এলে বাড়ি? তুমি না কত্ত খুশি ছিলে, তাহলে তোমার ট্রফি নিলে না কেন? তোমাকে কি কেউ বকেছে বাড়ি? তাজিন তার কথার প্রত্যুত্তর করল না, তার কণ্ঠস্বর তখন অবরুদ্ধ, হৃদয়ের ক্ষত থেকে তখনও রক্তক্ষরণ হচ্ছে। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আশপাশে চাইল। দূরে অন্ধকারের মাঝে আরজুর সেই পরিচিত ব্ল্যাক লিমুজিনটা একা দাঁড়িয়ে আছে। তার মানে এই ছোট্ট ছেলেটা একা একাই তার পিছু পিছু এতদূর চলে এসেছে। তাজিন অবাক বিস্ময় বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। যে নারীর স্মৃতি সে এইমাত্র মন থেকে মুছে ফেলার প্রতিজ্ঞা করছিল, সেই নারীর অস্তিত্বই এখন তার সামনে রক্তমাংসের শরীরে দাঁড়িয়ে তাকে বাড়ি বলে ডাকছে। তাজিনের ইচ্ছে করল হৃদকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে যে, হ্যাঁ হৃদ, আমাকে তোমার মাম্মার অধিকারের অভাব বকেছে। কিন্তু সে নিজেকে সামলে নিল। তার যুক্তিবাদী মন বারবার তাকে বাধা দিচ্ছে। তাজিন নিজের ভেতরের অস্থিরতা দমন করার চেষ্টা করে অত্যন্ত গম্ভীর মুখে হৃদের দিকে তাকালো। তার কণ্ঠস্বর এখন বরফের মতো হিমশীতল। সে ধীরলয়ে বলল, হৃদ, তুমি এখানে কেন? তোমার মাম্মা অনেক চিন্তা করবে। কার সঙ্গে এসেছো তুমি? হৃদ কোনো ভয় না পেয়ে তাজিনের চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, ড্রাইভার আঙ্কেলের সঙ্গে এসেছি। কিন্তু তুমি কেন এখানে বসে আছো? তুমি কি কাঁদছো, বাড়ি? তাজিনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হৃদ তাকে যেভাবে পর্যবেক্ষণ করছে, তাতে তার মনে হচ্ছে এক মুহূর্ত দেরি করলে এই শিশুটি তার সব গোপন যন্ত্রণা বুঝে ফেলবে। তাজিন মুখ ফিরিয়ে নিয়ে একটু রুক্ষ স্বরে বলল, যাও এখান থেকে হৃদ। তোমার মাম্মা চিন্তা করবে, বললাম না? ড্রাইভারের সাথে গাড়িতে গিয়ে বসো। কিন্তু হৃদ একচুলও নড়ল না। সে জেদি গলায় পাল্টা প্রশ্ন করল, না। তুমি আগে বলো, তুমি অ্যাওয়ার্ড না নিয়ে এভাবে কেন পালালে? তোমাকে কি কেউ বকেছে? তাজিন আর নিজেকে সামলাতে পারল না। তার ভেতরের পুঞ্জীভূত ক্ষোভ আর দহন এক নিমিষেই আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে সজোরে চিৎকার করে উঠল, জাস্ট শাট আপ হৃদ। যাও এখান থেকে। বিরক্ত করো না আমাকে একদম। ডোন্ট ডিস্টার্ব মি। তাজিনের এই আচমকা চিৎকারে হৃদ থমকে গেল। সে স্বপ্নেও ভাবেনি তার বাড়ি তাকে এভাবে ধমক দিতে পারে। হৃদের চোখ টলমল করে উঠল পানিতে, যেন এখনই ভা করে কেঁদে দিবে। তবুও নড়ল না এক চুল পরিমাণ।
তাজিনের হুঁশ ফিরল হৃদের জলভর্তি চোখের দিকে দৃষ্টি পড়তেই। তাজিনের নিজের ওপরই ঘৃণা বোধ হল। সে কার ওপর রাগ ঝাড়ছে? এক অবুঝ শিশুর ওপর, যার কোনো দোষ নেই, যে কি না তাকে নিজের বাড়ি ভেবে এতদূর ছুটে এসেছে। তাজিন নিজের রক্তজমা হাত দুটো মুষ্টিবদ্ধ করল। তার হৃদয়ের দহন যেন এক মুহূর্তের জন্য অপরাধবোধে রূপ নিল। সে ধীরে ধীরে হৃদের দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে হৃদের ছোট ছোট কাঁধ দুটো ধরে খুব নিচু আর ভগ্ন স্বরে বলল, আই আই এম সরি হৃদ। আমি তোমাকে এভাবে ধমক দিতে চাইনি। আসলে বাড়ির মনটা আজ খুব খারাপ, বুঝলে? হৃদ তার হাতা দিয়ে চোখ মুছে তাজিনের দিকে আবার সেই একই জেদি চাউনি নিক্ষেপ করল। সে ফ্যাচ ফ্যাচ করে কাদা ছেলে নয়, সে আরজুর সন্তান, তেজ তার রক্তে। সে অস্ফুট স্বরে বলল, মন খারাপ হলে কেউ তার বেস্ট বাড়িকে বকে? তুমি পচা বাড়ি। তাজিন ম্লান হাসল, এক করুণ হাসি। সে হৃদের ছোট্ট মুখটা দুহাতে আগলে ধরল। তার মাথায় তখনও আরজুর সেই রাজকীয় মূর্তিখানি ঘুরছে। সে মনে মনে নিজেকে শাসাল, এই মুখটার দিকে তাকিয়ে দেখ তাজিন, এ হলো সেই নারীর অংশ যাকে তুই কোনোদিন ছোঁয়ার অধিকার পাবি না। তাজিন নিজেকে সামলে নিয়ে হৃদকে জিজ্ঞেস করল, তোমার মাম্মা কোথায় হৃদ? তুমি কি বলে এসেছ? হৃদ পেছনের লিমুজিনের দিকে ইশারা করে বলল, মাম্মা এখানো ওই অ্যাওয়ার্ড ফাংশনেই আছে। আমি ড্রাইভার আঙ্কেলকে বললাম তোমাকে খুঁজতে হবে, তাই চলে এলাম। তুমি ফিরে চলো বাড়ি, ট্রফিটা নিয়ে আসো না প্লিজ। তাজিন নিচু স্বরে বলল, না হৃদ, ওই ট্রফিটা আজ আমার জন্য অর্থহীন। তুমি এখন ড্রাইভার আঙ্কেলের সাথে গাড়িতে গিয়ে বসো। অনেক রাত হয়েছে, এখানে থাকা তোমার জন্য ঠিক নয়। হৃদ এক চুলো নড়ল না। সে তাজিনের রক্তমাখা হাতের দিকে আঙুল তুলে ধরা গলায় বলল, তোমার হাতে রক্ত বাড়ি। তুমি মারামারি করেছ? মাম্মা বলে যারা মারামারি করে তারা পচা। কিন্তু তুমি তো ভালো বাড়ি, তাই না? তাজিনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কি জবাব দেবে এই শিশুকে? সে কি বলবে যে এই রক্ত তার নিজেরই ইগোর চূর্ণবিচূর্ণ হওয়ার চিহ্ন? তাজিন ম্লান হেসে হৃদকে বোঝানোর চেষ্টা করল, এটা কিছু না হৃদ, সামান্য চোট। তুমি যাও এখন, প্লিজ। হৃদ তাজিনের হাতটা নিজের ছোট্ট দুটো হাত দিয়ে চেপে ধরল। তার স্পর্শে তাজিনের শরীরের ভেতর দিয়ে যেন এক শীতল স্রোত বয়ে গেল। হৃদ খুব শান্ত গলায় বলল, মাম্মা বলে, দুঃখ পেলে মানুষের সাথে কথা বলতে হয়। তুমি আমার সাথে কথা বলো বাড়ি, দেখবে সব ঠিক হয়ে গেছে। তুমি যদি ওখানে যেতে না চাও তাহলে আমার সাথে আমার বাড়ি চলো। তাজিন স্তব্ধ হয়ে চেয়ে রইল। হৃদের এই প্রস্তাব যেন তার ক্ষতে লবণের ছিটা দেওয়ার মতো। যে নারীর থেকে সে যোজন যোজন দূরে পালিয়ে যেতে চাইছে, এই শিশুটি তাকে সেই নারীর অন্দরমহলেই আমন্ত্রণ জানাচ্ছে। তাজিন অস্ফুট স্বরে বিড়বিড় করল, অসম্ভব। যা কোনোদিন আমার নয়, তার মায়ে জড়ানো আত্মহত্যার সামিল। সে হৃদের হাতটা আলতো করে সরিয়ে দিয়ে নিজের ফেরারির দিকে পা বাড়াল। সে আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না। হৃদের এই মায়াবী চোখগুলো তাকে বারবার আরজুর কথা মনে করিয়ে দিচ্ছে। সে গাড়িতে ওঠার আগে শেষবার হৃদের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, গাড়িতে গিয়ে বসো হৃদ। এটাই বাড়ির শেষ কথা। হৃদ ছুটে গিয়ে পিছনে থেকে চেপে ধরল তার ছোট্ট ছোট্ট হাত দ্বারা তাজিনের কোমর। জেদি কণ্ঠে বলল, না, আমি তোমাকে মুড অফ করে থাকতে দিব না। উই আর ফ্রেন্ডস। ফ্রেন্ড কখনো ফ্রেন্ডকে মুড অফ করতে দেয় না। তাজিন অবাক হয়ে তাকালো বাচ্চাটার দিকে। বরাবরই হৃদ তাজিনের ভিতরে অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে, যে ছেলে বাচ্চা পছন্দ করত না। হৃদের সঙ্গে পরিচয়ের পর থেকে সে হৃদের সঙ্গে একটা আলাদা টান অনুভব করে। যেখানে তার আপন মানুষগুলো কখনো তাকে বুঝতে পারেনি আজ পর্যন্ত, সেখানে এই বাচ্চা ছেলেটা প্রথম থেকেই তার প্রতিটি অনুভূতি খুব সহজে বুঝে যায়। এত ছোট একটা ছেলে, অথচ তার জন্য কতটা ভাবছে। মা আর ছেলে, দুটো আলাদা মানুষ, অথচ অদ্ভুতভাবে একসাথে মিলে তাজিনের ভেতরটা তছনছ করে দিচ্ছে। একজন তার হৃদয়ে আগুন লাগিয়েছে, আরেকজন সেই আগুনের সামনে দাঁড়িয়ে নিষ্পাপ চোখে তাকিয়ে আছে। তাজিন গলা পরিষ্কার করে নিজেকে সামলে নিল। নরম স্বরে বলল, হৃদ,
তোমার মাম্মা কিন্তু রাগ করবে, তোমাকে বকবে। তুমি ফিরে যাও। হৃদ একদম স্বাভাবিক গলায়, কোনো ভয় বা দ্বিধা ছাড়াই উত্তর দিল, না, আমার পাপাই সামলে নিবে। তাজিনের কাছে পাপাই নামটা গলিত সীসার ন্যায় লাগল। সে এর পূর্বে কখনো এত বেপরোয়া ছিল না, এক পলকেই যেন ওই নারী তার সত্তাটাই বদলে দিয়েছে। তাজিন মেকি হেসে বলল, তোমার পাপাই বুঝি তোমার মাম্মাকে খুব ভালোবাসে? হুম। পাপাই মিমি, মম, মাম্মা তিনজনকেই ভালোবাসে, কিন্তু ওরা আমার পাপাইকে ভালোবাসে না। তাজিন হৃদের কথার কোনো অর্থই বুঝল না, অবুঝের ন্যায় প্রশ্ন ছুড়ল ছোট বাচ্চার দিকে। হোয়াট? তিনজনকে মানে? হুম। আমার মিমি, মম আর মাম্মা সব সময় পাপাকে বিপদে ফেলে চলে, সব কাজ পাপাকে দিয়ে করাই, আর আমার বেচারা পাপা ওদের সব কাজ করে, তবুও আমার মাম্মা বা মিমি কেউ তাকে সম্মান করে না, মাইপোর পাপা। তাজিন কিছু না বুঝেই বিস্মিত কণ্ঠে বলল, তোমার পাপা জোকার নাকি? না, আমার পাপা বেস্ট, কিন্তু মাম্মা, মিরিন, মম আর মিমির জন্য জোকারি। বেস্ট প্রোগেমার, স্পোর্টসের কিং, যে কিনা আজ পর্যন্ত কোনো গেম হারেনি, সে আজ 5 বছরের ছোট্ট শিশুর নিকট সম্পর্কের জটিল কথায় বোকাবনে চলে গেছে। তাজিন নিজের কৌতূহল আর দমাতে পারল না। হৃদের মুখে পাপাই নামের আড়ালে থাকা মানুষটার পরিচয় জানতে সে খই হারিয়ে ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করল, হু ইজ ইউর পাপা হৃদ? হৃদ খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, জিমিন। তৎক্ষণাৎ তাজিনের মনে পড়ে গেল কিছুক্ষণ আগের সেই মঞ্চের কথা। আরজু যখন তার সাফল্যের কৃতিত্ব দিচ্ছিল, তখন সে জিমিন নামের এক বন্ধুর কথা উল্লেখ করেছিল। তাজিনের মাথায় অনেকগুলো প্রশ্ন ভিড় করল। অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তাজিনের স্বভাব নয়, তাই সে আর কোনো প্রশ্ন করল না। বরং হৃদকে খুশি করতে নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে বাডি, চলো, তুমি যেহেতু চাও আমি অ্যাওয়ার্ড নিই, তাই হবে। আমি অ্যাওয়ার্ড নিব। আসো। তাজিন তার ফেরারির দরজা খুলে দিল হৃদের জন্য। ঠিক তখনই পেছনে থেকে আরজুর ড্রাইভার হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলল, ইয়াং মাস্টার, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমার সঙ্গে যাবেন না? হৃদ জেদি গলায় উত্তর দিল, না, তুমি একা যাও, আমি বাডির সঙ্গে যাব। তাজিন ড্রাইভারের দিকে তাকিয়ে একটা আশ্বস্ত করার মতো মুচকি হাসার চেষ্টা করল। ড্রাইভার কিছুটা দ্বিধায় থাকলেও হৃদের জেদের কাছে হার মেনে পিছিয়ে গেল। হৃদকে পাশে বসিয়ে তাজিন গাড়ি স্টার্ট দিল। তার দৃষ্টি তখন সামনের রাস্তার দিকে হলেও মনের ভেতর তখনও হৃদ আর আরজুর জীবনের সেই রহস্যময় জিমিনকে নিয়ে তোলপাড় চলছে। ফেরারির ইঞ্জিনের গর্জনে রাতের নিস্তব্ধতা ভেঙে তাজিন পুনরায় ছুটে চলল কনভেনশন সেন্টারের দিকে। কনভেনশন সেন্টারের সেই উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই এক বিভীষিকায় পরিণত হয়েছে। কিছুক্ষণ আগেও যেখানে আলোর ঝলকানি ছিল, সেখানে এখন কেবল আরজুর আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। আরজু পাগলের মতো এদিক ওদিক ছুটছে, তার দুচোখে এখন রাজ্যের আতঙ্ক আর পানি, যা গড়িয়ে পড়ার অপেক্ষাই অপেক্ষাকৃত। হৃদ, আমার হৃদ কোথায়? আরজুর এই করুণ অবস্থা দেখে তটিনী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু আরজু তাকে ঝটকা দিয়ে সরিয়ে দিল। তার শক্তি যেন আজ কয়েক গুণ বেড়ে গেছে। তটিনী কাপা গলায় বলল, দিল, শান্ত হ। ড্রাইভার তো হৃদের সাথেই ছিল, ওরা নিশ্চয়ই এখানেই কোথাও আছে। শান্ত হব? কিভাবে শান্ত হব তটিনী? আরজু চিৎকার করে উঠল, হৃদ ছাড়া আমার এই পৃথিবীতে আর কে আছে? ওকে না পেলে আমি মরে যাব। মিরি আর জিমিনও তখন দিশেহারা। জিমিন বারবার সিকিউরিটির লোকদের সাথে কথা বলছে, কন্ট্রোল রুমের দিকে দৌড়াচ্ছে, কিন্তু হৃদের কোনো হদিস নেই। জিমিনের চেহারায় অপরাধবোধ স্পষ্ট, সে নিজেকে ক্ষমা করতে পারছে না কেন সে এক মুহূর্তের জন্য হৃদের দিক থেকে চোখ সরিয়েছিল। মিরি পাশে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে, হৃদের তাদের কলিজার একাংশ। কেউ এক মুহূর্তের জন্যও কখনো হৃদকে চোখের পলকের বাইরে যেতে দেয়। যদি হৃদের কিছু হয়, এই চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছে। পুরো হলরুমের মানুষেরা অবাক হয়ে দেখছে, এই তো কয়েক মুহূর্ত পূর্বেও যে ছিল একজন আত্মবিশ্বাসী সিইও, সেই বসি লেডি এখন স্রেফ একজন অসহায় মা হয়ে সবার সামনে ভেঙে পড়েছে। আরজু তখন প্রায় মেঝের ওপর বসে পড়ার উপক্রম,
তার দুচোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এসেছে, কেবল অস্ফুট স্বরে বারবার হৃদ হৃদ বলে ডাকছে সে। জিমিন আর তটিনী তাকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু আরজুর শরীরের প্রতিটি কোষ এখন কেবল তার সন্তানের অভাব অনুভব করছে। পুরো হলরুমে শ্মশানের ন্যায় নীরবতা নেমে এসেছে। ঠিক সেই মুহূর্তেই কনভেনশন সেন্টারের সেই বিশাল রাজকীয় দরজাটা সজোরে খুলে গেল। হলরুমের উজ্জ্বল স্পটলাইটগুলো যেন চেনা ছন্দেই ধাওয়া করল দরজার দিকে। আরজু ঝাপসা চোখে সেদিকে তাকাতেই তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। কারহান তাজিন ধীরস্থির পায়ে ভেতরে প্রবেশ করছে। আর তার এক হাত শক্ত করে ধরে আছে ছোট্ট হৃদ। হৃদকে দেখে মনেই হচ্ছে না যে সে কিছুক্ষণ আগে নিখোঁজ ছিল। বরং তার মুখে এক বিজয়ী হাসি, যেন সে কোনো মহান বীরত্বপূর্ণ কাজ করে ফিরেছে। তাজিনের সেই গম্ভীর আর আভিজাত্যমাখা অবয়বের পাশে হৃদকে দেখে মনে হচ্ছে কোনো এক রূপকথার রাজা তার ছোট রাজপুত্রকে নিয়ে নিজের প্রাসাদে প্রবেশ করছে। পুরো হলরুম বিস্ময় বিমূঢ় হয়ে দেখছে এই অভাবনীয় দৃশ্য। আরজু কোনোমতে টলমলে পায়ে উঠে দাঁড়ালো। তার বিশ্বাস হচ্ছিল না সে যা দেখছে তা সত্যি কিনা। হৃদ তাজিনের হাত ছেড়ে দিয়েই চিৎকার করে উঠল, মাম্মাম মাম্মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। বাডি আমার সাথে এসেছে। আরজু আর এক মুহূর্ত দেরি করল না। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তার একমাত্র পরিচয়কে। হৃদকে বুকের মাঝে এমনভাবে পিষে ধরল যেন আর কোনোদিন তাকে চোখের আড়াল হতে দেবে না। আরজুর কান্নায় এখন আর হাহাকার নেই, আছে স্বস্তির এক গভীর আর্তনাদ। তাজিন কয়েক পা দূরে দাঁড়িয়ে নিষ্পৃহ চোখে এই দৃশ্যটা দেখছে। তার সেই রক্তমাখা হাত দুটো এখন স্যুটের পকেটে লুকানো। সে দেখল আরজুকে, যে নারী ট্র্যাকে তাকে ধুলো খাইয়েছিল, যে নারী একটু আগে মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসে বুলি আওড়াচ্ছিল, সেই নারীই এখন স্রেফ একজন মা হয়ে নিজের সন্তানের মাঝে বিলীন হয়ে গেছে। হঠাৎ আরজুর ভিতরে লুকায়িত ক্রোধ জেগে উঠল। হৃদকে বুকে টেনে নিলেও তার ক্রোধ প্রশমিত হল না। বরং হৃদের এই দায়িত্বজ্ঞানহীনতায় তার ভেতরটা জ্বলে উঠল। সে হৃদকে নিজের থেকে কিছুটা সরিয়ে দিয়ে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে কঠোর স্বরে ধমকে উঠল, কোথায় গিয়েছিলে কাউকে না বলে? বেয়াদবের মতো কাজ করেছ তুমি আজ, আয়ান। হৃদ ভয়ে কুঁকড়ে গেল। তার ছোট শরীরটা থরথর করে কাঁপতে লাগল। সে জানে, তার মা তখনই তাকে আয়ান বলে ডাকে, যখন তার রাগের কোনো সীমা থাকে না। জিমিন আর সইতে পারল না। সে দ্রুত এগিয়ে এসে হৃদকে আরজুর হাত থেকে সরিয়ে নিজের কোলে তুলে নিল। আরজুর দিকে তাকিয়ে শান্ত করার ভঙ্গিতে বলল, দিল, কাম ডাউন। এভাবে ধমকাচ্ছিস কেন ওকে? ও তো বাচ্চা মানুষ। এরপর হৃদের দিকে ফিরে আদুরে গলায় জিজ্ঞেস করল, বাডি বয়, কোথায় গিয়েছিলে তুমি? আরজু এবার জিমিনের দিকে ঘুরে ক্রোধে ফেটে পড়ল। তার চোখ দিয়ে তখনও পানি পড়ছে, কিন্তু সেই পানিতে এখন আগুনের তাপ। সে চিৎকার করে বলল, তুই ওকে আশকারা দিবি না জিমিন। ওর বার বেড়ে গেছে। আজ কাউকে না বলে পালিয়েছে, কাল যে বড় কোনো বিপদ ঘটাবে না তার গ্যারান্টি কি? হলরুমের নিস্তব্ধতার মাঝে তাজিন পাথরের মতো দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল। আরজুর এই মাতৃত্বের রুদ্ররূপ তাকে যেমন অবাক করেছে, তেমনি হৃদের প্রতি তার মায়াও কাজ করছে। সে না চাইতেও পরিস্থিতির চাপে মুখ খুলল। অত্যন্ত মার্জিত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, আই এম সরি আপনাদের ম্যাটারে ইন্টারফেয়ার করার জন্য। কিন্তু হৃদ আসলে আমার পেছনে গিয়েছিল। ও আমাকে অ্যাওয়ার্ড নিতে ফিরিয়ে আনতেই এতদূর গিয়েছিল। তাজিনের কণ্ঠস্বর কানে যেতেই আরজু প্রথমবারের সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন চীনা পুরুষের দিকে তাকালো। সেই মুহূর্তেই দুজনের চোখাচোখি হল। আরজুর টানা টানা ফক্স আই যেন তাজিনের অন্তঃস্থলে এক প্রবল কাঁপন ধরিয়ে দিল। এই মুহূর্তে আরজুর চোখের সেই অতল গভীরতায় হারিয়ে যেতে বড্ড ইচ্ছে করছে তাজিনের। কিন্তু পরক্ষণেই এক অদৃশ্য দেয়াল তাকে বাধা দিচ্ছে, এই নারী তো তার নয়। আরজু তার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, আপনি তো? তাজিন নিজেকে সামলে নিয়ে খুব নম্রভাবে উত্তর দিল, আমি কারহান তাজিন, কে টি স্টুডিওর ওনার। আসলে হৃদের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। আই এম রিয়েলি সরি, আপনাদের আজ আমার জন্য এত ঝামেলা পোহাতে হলো।
তটিনী এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে বলল, ইটস ওকে। হৃদ আমাদের কাউকে কিছু বলে যায়নি বলেই মূলত এত আতঙ্ক ছড়িয়েছিল, না হলে কিছুই হতো না। আপনি ওকে ফিরিয়ে এনেছেন, এটাই অনেক। এদিকে মিরি হৃদকে আদর করে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। কিন্তু হৃদ বুঝতে পারছে তার মাম্মার রাগ এখনো পড়েনি। সে জিমিনের কোল থেকে নেমে সোজা আরজুর সামনে গিয়ে কান ধরে দাঁড়ালো। মুখটা করুণ করে কাপা কাপা গলায় বলল, সরি মাই মাম্মা। সরি। প্লিজ ফরগিভ মি। আরজুর দৃষ্টি তখনও কঠোর। সে মুখ ফিরিয়ে নিতেই হৃদ ছোট করে ঠোঁট ফুলিয়ে চরম অস্ত্রটি ব্যবহার করল। সে আদুরে গলায় বলল, আই অ্যাম সরি মাই ফিমেল ড্যাড। প্লিজ ফরগিভ মি। পুরো হলরুমের মানুষেরা মুগ্ধ নয়নে মাছেলের এই পবিত্র বন্ধন দেখছে। কিন্তু তাজিনের দৃষ্টি নিবন্ধ অন্য কারো ওপর। সে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে জিমিনকে। জিমিন এনবিন, এক সময়ের স্পোর্টস জগতের এক জীবন্ত কিংবদন্তি। জিমিন বহুবার ওয়ার্ল্ড বেস্ট গেমারের ট্রফি জিতেছে এবং বর্তমানে সে একজন সফল গেম ডিজাইনার। কিন্তু তাজিন এও জানে যে জিমিন বিবাহিত নয়। স্পোর্টস সার্কিটে জিমিন সম্পর্কে এমন কোনো তথ্য নেই যে তার কোনো পরিবার বা সন্তান আছে। তাজিনের মাথায় এখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হৃদ যদি জিমিনের ছেলে না হয়, তাহলে কার ছেলে হৃদ? আর আরজুর হাসবেন্ডি বাকে? আরজু হৃদকে জড়িয়ে ধরে শান্ত হল, মাতৃত্বের মমতায় তার কঠোরতা ধুয়ে গেল। হৃদের কপালে একটা চুমু খেয়ে সে উপস্থিত সবার দিকে তাকালো। তার চোখে মুখে এখন আর ক্রোধ নেই, আছে একরাশ মার্জিত বিনয়। সে শান্ত গলায় বলল, আই অ্যাম রিয়েলি সরি সবাইকে এভাবে ডিস্টার্ব করার জন্য। পরিস্থিতির চাপে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। হৃদকে না পেয়ে আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। আরজু ঘুরে দাঁড়ালো তাজিনের দিকে। তার টানা টানা ফক্সাইতে এখন এক নির্মল কৃতজ্ঞতা। তাজিনের দিকে সরাসরি তাকিয়ে সে বলল, থ্যাংক ইউ মিস্টার কারহান তাজিন। আমার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। তাজিন কেবল মাথা নেড়ে সায় দিল। তার ভেতরে তখনও জিমিন আর হৃদকে নিয়ে প্রশ্নের ঝড় বইছে, কিন্তু বাইরে সে বরাবরের মতোই গম্ভীর। আরজু আর এক মুহূর্ত দেরি করল না। মিরি, তটিনী আর জিমিনকে সাথে নিয়ে প্রস্থানের জন্য পা বাড়াল। ঠিক সেই মুহূর্তে হৃদ হুট করে আরজুর হাত ছেড়ে দৌড়ে গেল তাজিনের কাছে। তাজিনের প্যান্টের পকেট ধরে টান দিয়ে খুব কৌতূহলী গলায় আবদার করে বসল, বাডি, যাওয়ার আগে তোমার নাম্বারটা দাও না প্লিজ। হৃদের এই আবদারে পুরো গ্রুপটা থমকে দাঁড়ালো। আরজু অবাক হয়ে ছেলের দিকে তাকালো। মিরি, জিমিন আর তটিনীর ঠোঁটে ফুটে উঠল কৌতুক মেশানো হাসি। তাজিন এক মুহূর্ত আরজুর দিকে তাকালো, যেন অনুমতি চাইছে। আরজু কেবল নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিল। তাজিন পকেট থেকে তার পার্সোনাল কার্ড বের করে হৃদের ছোট্ট হাতে গুজে দিয়ে নিচু স্বরে বলল, এই নাও বাডি। তবে বেশি ডিস্টার্ব করা যাবে না কিন্তু, ওকে? হৃদ কার্ডটা হাতে পেয়েই দাঁত বের করে হাসল। আই প্রমিস বাডি। টাটা। বাইরের দিকে পা বাড়াতে বাড়াতে তাজিন দেখল আরজু একবার পেছনে ফিরে তার দিকে তাকালো। তাজিন যখন পাথরের মতো দাঁড়িয়ে আরজুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই পেছনে থেকে এলেক্স এসে সজোরে একটা ধাক্কা দিল তাকে। এলেক্সের চোখে মুখে বিরক্তি মেশানো। সে চিৎকার করে বলল, কিরে হারামি, কোথায় গিয়েছিলি তুই? আমাদের ওদিকে মানসম্মান সব শেষ হচ্ছিল। পর আমরাই তোর হয়ে অ্যাওয়ার্ডটা পিক করে নিয়েছি। তাজিন কোনো উত্তর দিল না। তার মাথায় তখনও আরজুর সেই চাহনি আর হৃদের বাডি ডাকটা হাতুড়ি পেটাচ্ছে। সে অত্যন্ত বিরক্ত হয়ে ত্রস্ত পায় কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। তাজিনকে এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে ইরিনা, কাই আর এলেক্সও ওর পেছনে পেছনে দৌড় দিল। গাড়ির কাছে পৌঁছাতেই এলেক্স ট্রফিটা তাজিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নে তোর সাধের ট্রফি। এটা নিতেই তো হৃদ তোকে ফিরিয়ে এনেছিল, তাই না? এলেক্সের কথা শেষ হওয়ার আগেই তাজিন গর্জে উঠল। তার কণ্ঠস্বরে এক প্রলয়ঙ্কারী ঝড়। সে সজোরে চিৎকার করে বলল, জাস্ট গো অ্যান্ড ফাক অফ। ড্যাম ইট। ইরিনা আঁতকে উঠে তাজিনের হাত ধরল। সে বেশ চিন্তিত মুখে জিজ্ঞেস করল, তাজিন, কি হয়েছে তোর?
তুই এমন করছিস কেন? তাজিন এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দুই হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে প্রায় আর্তনাদ করে উঠল। আমি পাগল হয়ে যাচ্ছি ইরিনা। জাস্ট এক দেখায়। আই ওয়ান্ট হার গাইস। মনে হচ্ছে আমার হার্টটা মিসিং হয়ে গেছে আমার শরীর থেকে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কাই অবিশ্বাসের চোখে তাকিয়ে করা গলায় মনে করিয়ে দিল। তাজিন, হোয়াই আর ইউ বিইং সো ইমম্যাচিউর? শি হ্যাজ অ্যা চাইল্ড। সে বিবাহিত। তাজিন। তাজিন কাইয়ের কলারটা খামচে ধরল। তার চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। সে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, আই নো। আই নো শি ইজ ম্যারিড। বাট জিমিন। জিমিন তো বিবাহিত নয়, এটা আমরা সবাই জানি। তাহলে হৃদের বাবাকে? হৃদ কেন তাকে পাপা বলে ডাকছে? প্লিজ, প্লিজ খুঁজে বের কর হৃদের আসল পরিচয় কি। আমার মনে হচ্ছে সত্যিটা না জানলে আমি আজই শ্বাস আটকে মরে যাব। তাজিনের এই করুণ আর উন্মত্ত দশা দেখে এলেক্স আর ইরিনা একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারছে এক ভয়ঙ্কর প্রেমের জালে জড়িয়ে গেছে, যেখান থেকে বের হওয়ার পথ তার নিজেরও জানা নেই। বাংলাদেশ সময় সকাল ৯টা বেজে ২০। আকাশে আজ মেঘের ঘন ঘটা, যেন কোনো এক অজানা বিষণ্ণতা ধরণীকে গ্রাস করতে চাইছে। জানালার ওপাশে ধূসর আকাশটা ক্রমশ ভারী হয়ে আসছে, আর মুহূর্তেই শুরু হলো অঝোর ধারায় বর্ষণ। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন ধরিনীর বিষণ্ণতা দূর করতে চাইছে। আকাশের বিষণ্ণতা যে হাউজকেও গ্রাস করেছে। বাড়ির প্রতিটি মানুষের মধ্যে মেঘের ন্যায় গর্জন বেরিয়ে আসতে চাইছে। বিয়ের ৫ বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারলে না। আগে যদি জানতাম তুমি এন্ধা জীবনেও আমার ছেলের সাথে তোমার বিয়ে দিতাম না। মরিয়ম জাওয়াদ আরিবার উদ্দেশ্যে সোফায় বসে ক্ষিপ্ত গলায় বলে উঠলেন। শাশুড়ির কথায় আরিবা যেন ছ্যাতো করে উঠল, চড়া গলায় বলল, আপনার ছেলেকে গিয়ে বলুন না কথাটা। সে আমার আশেপাশেও ঘেঁষে না, এখন এতে আমার কি দোষ? মুখের উপর কথা বলছো, আমার ছেলের টাকাই খাও আবার আমাকেই কথা শোনাচ্ছ, এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? আপনার ছেলের টাকাই না আমার স্বামীর টাকাই খাই আমি, এতই বাচ্চা কাচ্চার দরকার হলে নিজে নিয়ে পালুন না। বলেই গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল আরিবা। মরিয়ম বেগম হতবাক হয়ে চেয়ে রইলেন ছেলের বউয়ের দিকে। রেহেনা জুনায়েদ জায়ের শিকে তাকিয়ে মিহি কণ্ঠে বললেন, আপা বাদ দেও না। আর কয়টা দিন যেতে দেও। দেখো ছোট আপা, তুমি জ্ঞান দিতে এসো না, নিজেরটা দেখো। তোমার ছেলের বিয়ের বয়সও তো প্রায় ৫ হয়ে এলো। এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা আসলো এই বাড়িতে, সেও আবার বন্ধা, কি দেখোগে। তখনই নীলিমা এসে প্রবেশ করল, চাচির শাশুড়ির কথায় পা জোড়া থমকে যায়। রেহেনা তাকে দেখতে পেয়ে বললেন, আপা এসব কি বলছো, চুপ করো। হ্যাঁ তা তো বলবাই। সায়েরকে বলে চেকআপ করাও, আমি নিশ্চিত ওই মেয়ে বন্ধা, একে তো বাপমা আমাদের ঘাড়ে ফেলে গেছে। আবার একটা বাচ্চা কাচ্চাও হয় না, যত্ত সব। বলেই মরিয়ম জাওয়াদ মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। নীলিমার কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রেহেন ছেলের বউয়ের দিয়ে তাকিয়ে উৎসাহ নিয়ে বললেন, নীলি, মা তুমি সায়েরকে বলেছিলে? নীলিমা মেকি হাসার চেষ্টা করে বলল, জি মা। চেষ্টা করো সায়েরকে বোঝানোর। বলেই চলে গেলেন নিজ কক্ষে। হার্টের রুগী বেশিক্ষণ বসে থাকতে পারেন না আজকাল। নীলিমা নিজ মনেই আওড়াল। কিভাবে হবে, সে তো আমাকে তার কাছেই যেতে দেয় না। বিয়ের পর থেকে ১ সেকেন্ডের জন্যও সায়ের তার কাছে আসেনি। এমনকি সায়ের তার সঙ্গে এক ঘরে পর্যন্ত ঘুমায় না। সবার সামনে দেখায় তারা কত সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে, আসলে ভিতরে তার উল্টা। বিয়ের ১ মাস আগেই নীলিমার বাবা মৃত্যু বরণ করেন, আর সায়েরের থেকে কথা নিয়ে যান সায়ের যেন এই বিয়ে না ভাঙে কোনোভাবেই। সায়ের তার বাবাকে দেওয়া কথা তো রেখেছে, কিন্তু সায়ের আর সেই আগের সায়ের নেই। কেন জানি বদলে গেছে, বিয়ের পর থেকে সায়ের তার কাছে আসা তো দূর, ঠিক করে কথা পর্যন্ত বলেনি। নীলিমা অনেকবার চেষ্টা করেছে জানার, কিন্তু সায়ের উত্তর দেয়নি তাকে। প্রতিবারই সে নীলিমাকে উপেক্ষা করেছে। বিয়ে করেও তারা অচেনার মতো জীবন পার করছে ৫টা বছর ধরে। আরিবা ঘরে ঢুকেই দেখল নেজির আলমারিতে নিজের শার্ট খুঁজছে। নেজিরকে দেখেই আরিবা মুচকি হেসে এগিয়ে গেল,
পিছন থেকে জড়িয়ে ধরতেই নেজির এক ঝটকায় সরিয়ে দেয়। বলেছি আমার আশেপাশেও আসবি না, ওই স্বামী স্ত্রীর নাটক দুনিয়ার সামনেই। কিন্তু এখানে তুই আমার কেউ নস বুঝছিস। কেন এমন করছো নেজির? আমাকে আপন করে নিচ্ছ না কেন? দিছিলাম তো সব ভুলে একটা সুযোগ, পারছিস সংসার বসাতে পারিস নি তো। তোকে থাকা খাওয়ার জায়গা দিছি, এটা নিয়ে খুশি থাক। আমার বিষয়ে নাক গলাবি তো এইটাও হারাবি। বলেই ত্রুস্ত্রপায় বেরিয়ে যায়। কয়েক কদম যেতেই একটা ঘরে সামনে থমকে দাঁড়ায়। দীর্ঘশ্বাস ফেলে প্রবেশ করল সেই কক্ষে যেখানে এক সময় আরজু থাকত। নেজির আরজুর সেই শূন্য ঘরটিতে প্রবেশ করে দরজাটা ভেতর থেকে ঠেলে দিল। ধুলো জমা আসবাবপত্রগুলো আজ যেন আরজুর সেই ফেলে যাওয়া স্মৃতিগুলোর সাক্ষী দিচ্ছে। নেজির ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে তার ঘৃণা হলো। দুনিয়ার সামনে সে আরিবার আদর্শ স্বামী, কিন্তু এই বদ্ধ ঘরের ভেতর সে কেবলই এক হাহাকার নিয়ে বেঁচে থাকা মানুষ। আরজু চলে গেছে ঠিকই, কিন্তু সে নেজিরের অস্তিত্বের এক বড় অংশ সাথে করে নিয়ে গেছে। নেজির অস্ফুট স্বরে নিজের মনেই বিড়বিড় করে উঠল। পাপটা বড় করে ফেলেছিলাম স্নিগ্ধফুল। শাস্তি কি শেষ হবে না? স্নিগ্ধফুল, এই নামটা কেবল নেজিরই জানত। আরজুর সেই চপলতা, সেই পাগলামিগুলো আজ স্মৃতির পাতায় ধূসর হয়ে গেলেও নেজিরের মস্তিষ্কে তা এখনো টাটকা। নেজির সাইরকে দেখে আমতা আমতা করে জবাব দিল, আসলে আসলে একটা ফাইলের পৃষ্ঠা উড়ে এই ঘরে চলে এসেছিল। সাইরের চোখ দুটো সরু হয়ে এলো। সে এক পা এগিয়ে এসে নেজিরের খালি হাতের দিকে তাকালো। তার গলার স্বর এবার আরো গম্ভীর হলো। তোর হাতে তো ফাইল নেই। ফাইল ছাড়া পৃষ্ঠা খুঁজতে এসেছিস? নেজির কোনো উত্তর খুঁজে পেল না। সাইরের এই জেরা করার ভঙ্গি তাকে এক মুহূর্তের জন্য অপরাধী বানিয়ে দিল। সে আর এক সেকেন্ড সেখানে থাকা সমীচীন মনে করল না।